আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মেসনের আজকের লাইভ ক্লাসে। মূলত আমাদের আজকে থেকে একটি প্রোগ্রাম শুরু হচ্ছে মেসন মেসন সায়েন্স ফর স্কুল। মূলত আমরা বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন বিষয়গুলোর উপর আমরা লাইভ ক্লাস করব এবং আমাদের টার্গেট হচ্ছে যারা হাই স্কুলে পড়ছে তাদের বিভিন্ন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন বিষয়গুলোর উপরে আমাদের এখানে বিভিন্ন লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো আজকে কেমিস্ট্রির উপর একটি লাইভ ক্লাস করব এবং আজকের এই ক্লাসের মধ্য দিয়েই মেসন সায়েন্স ফর স্কুল এই নতুন প্রোগ্রামটি যাত্রা শুরু করছে। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আজকে লাইভ ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মেসন পরিবারের পক্ষ থেকে। তো আজকে আমরা মূলত যে ক্লাসটি করব এটা হচ্ছে যে কেমিস্ট্রিতে আমরা সবাই জানি যে একদম শুরুতে যেহেতু একদম প্রথম ক্লাস, প্রথম থেকেই আসলে বিভিন্ন বিক্রিয়ার যখন আমরা পড়াশোনা করি কিংবা হচ্ছে যখন অ্যাটম মলিকিউলস এগুলা নিয়ে যখন একদম ক্লাস 6-7 থেকে একজন পড়াশোনা করে তখন আসলে তার মাথায় প্রথম যে প্রশ্নগুলো আসে এগুলো হচ্ছে যে কিভাবে আসলে অ্যাটম থেকে একটা মলিকিউল হয় বা একটা পরমাণু থেকে একটা অণু হয় কিংবা কিভাবে আসলে অণুগুলো একটার সাথে আরেকটা বিক্রিয়া করে। তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা প্রথমেই যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালেন্সি বা হচ্ছে যোজনী। তো আমরা আস্তে আস্তে শুরু থেকে আলোচনা করব যে কিভাবে একটা অ্যাটম থেকে মলিকিউল তৈরি হয় এবং কিভাবে সেখানে আসলে যোজনীর প্রয়োজনীয়তাটা দেখা দেয়। তো আমি আলোচনাটা শুরু করছি। আচ্ছা, আমি একটা স্লাইড শেয়ার করতেছি। আচ্ছা, আমার কি স্লাইড দেখা যাচ্ছে নাকি? ওকে। তো আমরা আজকে মূলত যেটা নিয়ে আলোচনা করব, আলোচনার শুরুতে আসলে আমাদের কেমিস্ট্রিতে সবচাইতে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এক পর্যায় সারণী। তো পর্যায় সারণীকে আমার কাছে মনে হয় একটা পদার্থের বর্ণমালার মতো। তো আজকে আমরা যে ক্লাসটা করব, আমরা এই পুরো ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমাদের যাদের প্রশ্ন আছে তোমরা সেই প্রশ্নটা আমাদের কমেন্ট সেকশনে করতে পারো। তো আমি আমার আলোচনা শেষে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা বাকিগুলো হচ্ছে পরবর্তীতে কমেন্টে রিপ্লাই লিখে দিতে চেষ্টা করব। তো আমরা প্রথমেই যদি দেখি যে পর্যায় সারণী থেকে আমরা শুরু করি, যে আমরা জানি যে আমাদের পৃথিবীর বাইরে আমাদের হোল ইউনিভার্সে যা কিছু আছে তার সবকিছুই বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি। তার কোনোটা হয়তো বা গ্যাস, কোনোটা হয়তো বা কঠিন, কোনোটা হয়তো বা তরল পদার্থ। তো এই যে এত পদার্থ, এই সবগুলো পদার্থের তৈরি হয়েছে আসলে খুব বেশি না, 100 থেকে 118টা মৌল দিয়ে। তো আমরা বলি যে এই যে মৌলগুলো আছে এই সবগুলো মৌল পর্যায় সারণীতে খুব সুন্দর করে সাজানো আছে। তো এই পর্যায় সারণীর যে 118টা বা পরবর্তীতে যদি আরো আবিষ্কার হয় কোনো সিনথেটিক মৌল তাহলে 119টা হবে বা 120টা হবে। তো এই অ্যাটম গুলো বা এই মৌলগুলোই আসলে আমাদের হোল ইউনিভার্সের বর্ণমালা। আমরা যেমন ইংরেজিতে 26টা বর্ণ দিয়ে যে কোনো ধরনের ইংরেজি শব্দ লিখতে পারি, সেই শব্দ থেকে বাক্য হয়। কিংবা আমাদের বাংলা বর্ণমালা গুলো দিয়ে আমরা যেরকম বাংলা শব্দ লিখি তারপর সেখান থেকে বর্ণ হয়। তো আমাদের এই হোল ইউনিভার্সের বর্ণমালা হচ্ছে আসলে এই কয়েকটা মৌল, 118টার মতো মৌল। এই 118টা মৌল দিয়ে আসলে হোল ইউনিভার্সের সবকিছু তৈরি। যেমন যদি আমরা দেখি যে একদম আমরা যে
চকলেট খাই, এই চকলেটের যে মৌলগুলো আছে, চকলেট যা দিয়ে তৈরি সেগুলো এই 118টা দিয়ে তৈরি। কিংবা আমরা যত প্রাণী দেখি কিংবা আমরা নিজেরাও আসলে, এরা সবাই আসলে এই 118টা মৌল দিয়ে তৈরি। কিংবা আমরা উদ্ভিদ যা কিছু দেখি, বন জঙ্গল যা কিছু দেখি, তার সবকিছু আসলে এই 118টা দিয়েই তৈরি। আবার আমরা ইউনিভার্সে যখন অনেক সময় রাতের আকাশে তারা দেখি কিংবা অনেক দূরের নক্ষত্র দেখি, সেইগুলো আসলে এই 118টা মৌল দিয়েই তৈরি। তো মহাবিশ্বের আসলে যা কিছু তৈরি হয়েছে তার সবকিছুই আসলে এই 118টা মৌল দিয়েই তৈরি। তো এখন কথা হচ্ছে যে এই যে 118টা মৌল দিয়ে তৈরি, এখন এই 118টা মৌল দিয়েই কি আসলে মৌল কি তার ফরমেশনেই থাকে কিনা, বা 118টা মৌল যেমন এমন কি ব্যাপারটা কি এরকম যে মানুষের যে গঠন সেখানে হয়তো বা শুধু কার্বন, কিংবা বাতাসে কি শুধুই অক্সিজেন, কিংবা যদি আমরা নক্ষত্রের দিকে দেখি কিংবা আমাদের সূর্যের দিকে দেখি, তো সেখানে কি শুধু হিলিয়াম কিংবা শুধু হাইড্রোজেন পরমাণু কিনা। আসলে তার উত্তরটা না, আমরা সেটাও জানি যে আমরা জানি যে অ্যাটম গুলো আসলে এক একটা এক এক রকম, এবং এক একটা অ্যাটমের গঠনও এক এক রকম। এবং এই যে প্রত্যেকটা অ্যাটম, এই প্রত্যেকটা অ্যাটম থেকে আমরা জানি যে তারা একটা আরেকটার সাথে মিলেমিশে আরো বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করে, আমরা সেগুলোর নাম দিয়েছি যৌগ। তার মানে হচ্ছে মৌল থেকে বা অ্যাটম থেকে বিভিন্ন ধরনের মলিকিউল বা যৌগ তৈরি হয়। তো আমাদের এই যে পিরিয়ডিক টেবিলটা আছে, এই পিরিয়ডিক টেবিলের মধ্যে আসলে এই যত রকমের মৌল আছে তার সবগুলোই সুবিন্যস্ত। আমরা এটাও জানি যে দিমিত্রি মেন্ডেলিভ এই পর্যায় সারণীটা, আধুনিক পর্যায় সারণীটা তিনি প্রদান করেন। এবং এই পর্যায় সারণীতে যদি আমরা একটু খেয়াল করি যে মৌলগুলো কিভাবে আসলে সাজানো আছে, তো আমরা খুবই সিম্পল ওয়েতে যদি চিন্তা করি তাহলে দেখবো যে একদম অনেকগুলা ব্লক আসলে এখানে, এবং প্রত্যেকটা অ্যাটম এক একটা ব্লকের মধ্যে বিন্যস্ত বা এক একটা ব্লকের মধ্যে আছে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি যে আমরা যদি চিন্তা করি তাহলে এখানে দেখবো অনেকগুলো আসলে কলাম আছে। যেমন এটা হচ্ছে যে একটা কলাম, এখানে আরেকটা কলাম, তারপরে এখানে আরেকটা কলাম, তারপরে এখানে আরেকটা কলাম। তো এরকম 3 4 5 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এবং 18টা। তার মানে পুরো পর্যায় সারণী এরকম 18টা কলাম আসলে আছে, এবং সেই কলামগুলো বরাবর এক একটা ব্লক আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করব যে আমাদের পর্যায় সারণীতে অনেকগুলো সারিও আছে, যেটা হচ্ছে আমরা বলি যে রো বা সারি। তো এই রো গুলা আসলে অনেকগুলো রো আছে, 7টা 8টা বা আরো বেশি রো। তো এই যে রো গুলা আছে, এই রো গুলাকে আসলে বলা হচ্ছে যে পর্যায় সারণীর এক একটা পর্যায়। এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে পর্যায় সারণী শুধুমাত্র একটা টেবিল তাই না, এবং ইভেন দিমিত্রি মেন্ডেলিভ কিংবা তার আগে যারা পর্যায় সারণী নিয়ে কাজ করেছেন তারা আসলে এই জিনিসটা খেয়াল করেছিলেন যে কিভাবে আসলে এই টেবিলটা সাজালে ধর্মগুলো একটার সাথে একটা কোরিলেট করা যায়, বা ধর্মগুলো একটার পরে আরেকটাকে সাজানো যায়। যেমন আমরা হয়তো হিস্ট্রিতে জেনেছি যে পর্যায় সারণীর শুরুর দিকে পারমাণবিক ভর দিয়ে চেষ্টা করা হয়েছে যে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে কি হয়, তারপর পরবর্তীতে আস্তে আস্তে পারমাণবিক সংখ্যা, এবং শেষ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। তো মোটামুটি যদি বলি যে পারমাণবিক সংখ্যা পর্যন্ত যে পর্যায় সারণীকে সাজানো হয়েছিল, তো সেই পারমাণবিক সংখ্যা সাজানো পর্যন্তই আসলে মোটামুটি পর্যায় সারণীর যে ফরমেশনটা ছিল অলমোস্ট সেটাই এখন আধুনিক পর্যায় সারণীতে আছে। এবং সবচাইতে অ্যামেজিং এবং সবচাইতে মজার ব্যাপার পর্যায় সারণীতে এটা যে হয়তোবা এখনো একটা মৌল আবিষ্কার হয় নাই, তো যদি এবং তার যদিও মৌলটা এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু সেই মৌলের ইলেকট্রন সংখ্যা বা সেই মৌলের প্রোটন সংখ্যা কিংবা সেই মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আসলে বের করে ফেলতে পারি পর্যায় সারণীর তার অবস্থান কেমন হবে এবং সেই মৌলের বৈশিষ্ট্যগুলো কেমন হবে। তো এটাই হচ্ছে পর্যায় সারণীর সবচাইতে মজার ব্যাপার, যে অনেক কিছুই আসলে এখান থেকে প্রেডিক্ট করে ফেলা যায়। যেমন আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, যেমন আমরা যদি একটা চায়ের কাপের মধ্যে আমরা একটা চামচ দেই, ধরা যাক যে একটা চায়ের কাপে একদম গরম পানির একটা চায়ের কাপ, একদম গরম পানির একটা চায়ের কাপ। তো এই চায়ের কাপের মধ্যে আমরা হচ্ছে যে চেষ্টা করলাম যে এখানে অ্যালুমিনিয়ামের আমরা এই যে একটা অ্যালুমিনিয়াম একটা পরমাণু, এই পরমাণু দিয়ে তৈরি একটা চামচ আমরা ইউজ করে এটাকে নাড়লাম। আমরা অলমোস্ট সবাই জানি যে অ্যালুমিনিয়ামের বিভিন্ন অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর তৈরি বিভিন্ন ধরনের
মেটাল বা হচ্ছে বিভিন্ন আসবাবপত্র আমরা ব্যবহার করি। তো আমরা চামচটা যদি এটাতে ব্যবহার করা হয়, আমরা খুব ইজিলি কিন্তু চামচটা দিয়ে নেড়ে ওই চায়ের মধ্যে আমরা চিনি অ্যাড করতে পারি, কিংবা হচ্ছে আমরা চাটা তৈরি করে ফেলতে পারি। কিন্তু মজার ব্যাপার হলো কি, যে যদি অ্যালুমিনিয়ামের জায়গায় আমি ঠিক তার পরের যে ব্লকটা আছে এই গেলিয়ামটা দিয়ে যদি গরম পানিতে একটু নাড়ি, তাহলে যে ঘটনাটা ঘটবে, আমি যখন পুরাটা নাড়ানো শেষ করব, তারপর আমি ওই চামচটা তোলার পরে দেখবো যে আসলে চামচে কিছু নাই, মানে চামচটা আসলে হাওয়া হয়ে গেছে। আসলে চামচের যে ঘটনাটা ঘটবে, যেহেতু গেলিয়ামের মেল্টিং পয়েন্ট অনেক কম, এবং দেখা যাবে যে গেলিয়ামটা আসলে পুরোটা গলে গেছে, এবং যখন আমি হাত দিয়ে চামচটাকে বের করে আনবো, তখন দেখবো যে চামচটা আসলে মিশে গেছে, চামচটা আর চামচের জায়গায় নাই। তো যাই হোক, পর্যায় সারণীতে এক একটা ব্লক আসলে এক একটা মৌলের জন্য, এবং এক একটা মৌলের এক এক ধরনের আসলে বৈশিষ্ট্য। তো এইবারে আমরা একটু দেখি যে এই যে মৌলগুলো তৈরি হয়েছে, এই মৌলগুলো আসলে দেখতে কিরকম, বা এই মৌলগুলোর স্ট্রাকচারটা আসলে কেমন। আমরা আস্তে আস্তে ওই দিকেই যাব, আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে আসলে এই মৌলগুলো থেকে আসলে যৌগগুলো তৈরি হচ্ছে, বা হচ্ছে কিভাবে আসলে মৌলগুলো তার ভ্যালেন্সি দিয়ে সে আসলে তৈরি করতেছে। তো আমরা প্রথমেই দেখি যে সবচাইতে পৃথিবীর সবচেয়ে সহজ যে মৌল, এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের মাঝখানে একদম নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তার সেই প্রোটনটা। নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন থাকে, এবং আমরা জানি যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এবং তার চারপাশে একটা ইলেকট্রন থাকে। তো তার চারপাশে আমি ধরে নিচ্ছি এরকম একটা ইলেকট্রন আছে, এবং এই ইলেকট্রনটা আমরা অনেক সময় এইভাবে এক্সপ্রেস করি। এটাতে এক্সপ্রেস করতে ক্ষতি নাই, বাট এটা আসলে কখনো আমরা বলতে পারি না যে আসলে ইলেকট্রন ঠিক এই ওয়েতেই যে ঘুরবে বা এই কক্ষপথেই যে ঘুরতেছে, এটা আসলে আমরা জানি না। কারণ ইলেকট্রনের ঘটনা আমরা আসলে খুব সেভাবে জানতে পারি না, কারণ ইলেকট্রন ঠিক আমাদের মেকানিক্সে চলে না, ও একটা ভিন্ন মেকানিক্সে চলে, কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সে আসলে একটা বস্তুর অবস্থান ঠিক একুরেটলি জেনে যাওয়া খুব কঠিন। যদি জেনে যেতে পারি একবার, তাহলে আসলে তার আমরা গতিবেগটা জানি না। কাজেই এই জন্য ইলেকট্রন ঠিক কিভাবে ঘোরে আমরা সেটা হয়তো বা জানি না, কিন্তু এটা জানি যে ইলেকট্রন একটা নির্দিষ্ট অঞ্চলে বা একটা রিজিয়নের মধ্যে কোনো একটা জায়গায় থাকে। তো এভাবে আমরা মোটামুটি সহজ করে বোঝানোর জন্য আমরা মোটামুটি এরকম কল্পনা করে নিতে পারি যে একটা ইলেকট্রন আছে, এবং ইলেকট্রনের জন্য এটা একটা শেল বা এটা একটা কক্ষপথ, যদিও ঠিক এভাবে সে ঘোরে না। যাই হোক, তো এই কক্ষপথের মধ্যে হাইড্রোজেনের একটা প্রোটন এবং তার জন্য একটা ইলেকট্রন আছে। এখন এই যে ইলেকট্রনটা আছে, যে কোনো পরমাণু, সেজন্যই সে একটা পরমাণু, সে আসলে একটা স্টেবল পরমাণু, যেহেতু সে আসলে সে চার্জ নিরপেক্ষ, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তার এনার্জি আসলে লোয়েস্ট। যদি কোনো একটা অ্যাটম বা কোনো একটা মলিকিউল বা কোনো একটা পদার্থ, তখনই আসলে সে স্টেবল হয় বা তখনই সে আসলে স্থির হয় যখন আসলে তার এনার্জি সবচাইতে কম হয়। তো তাই সবকিছুই চাই যে সবচাইতে লোয়েস্ট একটা এনার্জি স্টেটে যাইতে, বা সবচাইতে কম শক্তির একটা অবস্থায় যেতে। তো যেহেতু এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মাঝখানে একটা প্রোটন আছে, এবং তার চারপাশে একটা ইলেকট্রন আছে। তো এখন হাইড্রোজেন তো চাবে যে সে হচ্ছে একটা স্টেবল স্টেটে যেতে। এখন কথা হচ্ছে যে আমি যদি ধরো একটা বক্সের মধ্যে অনেকগুলো চকলেট আছে, এখন এই চকলেটের মধ্যে আমি তোমাকে বলছি যে তুমি এখান থেকে তোমার যত পারো ততগুলো চকলেট, মানে একবারে তুমি যতগুলো চকলেট তুলতে পারো ততগুলো চকলেট তুমি তুলে নাও। এখন হয়তো আমরা 5 জনে চেষ্টা করা হইলো, 5 জনে তোমরা চেষ্টা করলা। তো পাঁচটা বন্ধু চেষ্টা করার পরে দেখা গেল যে একজন চকলেট তুলতে পারছে 5টা, আরেকজন তুলতে পারছে হয়তো 10টা, আরেকজন হয়তো তুলতে পারছে 8টা, আরেকজন হয়তো তুলতে পারছে মাত্র 3টা। আসলে এটা এই ভেরিয়েশনটা কেন হয়? এই ভেরিয়েশনটা এই জন্য হয়, কারণ যদিও সবাই চকলেট তোলার চেষ্টা করছে, বাট সবার কিন্তু হাতের ক্যাপাসিটি সেম না। তার মানে হচ্ছে যে সবাই কিন্তু সেম অ্যামাউন্ট অফ চকলেট তুলতে পারে না। কেউ হয়তো 15টা তুলে ফেলছে, মানে 2 হাত দিয়ে 15টা তার হাতের মধ্যে হয়ে গেছে, কারো হয়তো 8টা হয়েছে, কারো হয়তো মাত্র 3টা হয়েছে। তো পরমাণুর ক্ষেত্রেও ইলেকট্রন যে কক্ষপথে থাকে বা একটা নির্দিষ্ট শেলে থাকে, কক্ষপথ বলাটা ঠিক না, তো একটা শেলে যদি থাকে, তাহলে সেই শেলের জন্য আসলে তার একটা নির্দিষ্ট আহ, মানে তার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, যে এর বেশি ইলেকট্রন সেই শেলে থাকতে পারে না। তো যদি একটা সিঙ্গেল কক্ষপথ হয়, যেটা আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি বা হিলিয়ামের ক্ষেত্রে দেখি, হিলিয়াম হচ্ছে পর্যায় সারণীর ঠিক দ্বিতীয় মৌলটা, যার মাত্র 2টা ইলেকট্রন এবং 2টা প্রোটন থাকে। তো এই হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু একটা মাত্র থাকে, এখানে হাইয়েস্ট যে ক্যাপাবল, যে হাইয়েস্ট যে ক্যাপাবিলিটি বা হাইয়েস্ট যে সক্ষমতা, এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 2টা ইলেকট্রন। তার মানে এই যে শেলটা আছে, এখানে 2টার বেশি ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। তার মানে 2টা যখন তার অ্যাচিভ হয়ে যায়,
হাইড্রোজেনের, তখন সে স্টেবল হয়ে যায়। তার মানে সে স্থির হয়ে যায়, সে চাইলেও অন্য কারোর সাথে আর রিয়েকশন করতে পারে না। তার মানে হাইড্রোজেনের এই যে শেলটা, যদি তার একটা ইলেকট্রন থাকে তাইলে কিন্তু তার একটা 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 জায়গা ফাঁকা থাকে, একটা সিট তার ফাঁকা থাকে। আবার যদি তার একটাও না থাকে তাহলে তার দুইটা সিট ফাঁকা থাকে। আর যদি তার দুইটা ইলেকট্রন এখানে থাকে তাহলে কিন্তু তার আসলে কোনো সিটই ফাঁকা থাকে না। চাইলেও সে একটা ইলেকট্রন আনতে পারে না, আবার চাইলেও সে একটা ইলেকট্রন দিতে পারে না, কারণ যদি ইলেকট্রন সে দিয়ে দেয় আবার একটা আনস্টেবল স্টেটে চলে যায়। আর কেউই আসলে আনস্টেবল হতে চায় না, সবাই আসলে একটা স্টেবিলিটি চায়, সবাই একটা জায়গায় স্থির থাকতে চায়। তো আমরা যেটা বলছিলাম যে হাইড্রোজেনের মধ্যে কিন্তু এই একটা মাত্র ইলেকট্রনই থাকে, একটা ইলেকট্রন থাকে। তো এখন আমি এটা মুছে ফেলতেছি। এখন ধরা যাক যে এই যে হাইড্রোজেন, সে যদি একটা অ্যাটমের মধ্যে যেহেতু একটা ইলেকট্রন আছে, কাজেই সে অবশ্যই স্থির হওয়ার কথা না, সে স্টেবল হওয়ার কথা না, এবং ঘটনা তাই ঘটে। একটা হাইড্রোজেন অ্যাটমকে প্রকৃতিতে বা নেচারে কখনো একা পাওয়া যায় না, দেখা যায় যে সে কারো না কারোর সাথে যুক্ত হয়ে গেছে। তো যুক্ত হওয়ার আসলে কারণটা কি? যুক্ত হওয়ার কারণ একটাই, সে এমন একটা রাস্তা খুঁজে, এমন একজনকে খুঁজে যেখানে হচ্ছে সে এরকম একটা তার যে শেলটা আছে এই শেলের মধ্যে সে আরেকটা ইলেকট্রন কিনতে পারে। যেমন ধরা যাক আরেকটা হাইড্রোজেন তার পাশেই আছে, এরকম আরেকটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের মাঝখানে হয়তো বা একটা প্রোটন আছে সেম, এবং একটা ইলেকট্রন আছে। এখন যদি এরা দুইজন ইলেকট্রনটা শেয়ার করে ফেলতে পারে, তো এখানে যদি এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো যে এই হাইড্রোজেন পুরা ইলেকট্রনটা একে দিয়ে দিল, দিয়ে দিলে এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, এবং হাইড্রোজেন তার তার যে একটা শেল, সেই একটা শেলে সে দুইটা ইলেকট্রন পেয়ে গেছে, এবং দুইটা ইলেকট্রন পেয়ে যাওয়ায় সে একদম স্টেবল হয়ে গেছে। কিন্তু এখানে যে প্রোটনটা আছে সে আবার আনস্টেবল হয়ে যায়। তো এইটা একটা ওয়ে হতে পারে যে হাইড্রোজেনকে আমি এই হাইড্রোজেনকে স্টেবল করার জন্য, আমি যদি এই হাইড্রোজেনটাকে একটু ইন্ডিকেট করি, এই যে হাইড্রোজেনটা এখানে আছে, এই হাইড্রোজেনকে স্টেবল করার আমরা চেষ্টা করতেছি। তো এই হাইড্রোজেনকে দুইটা ওয়েতে স্টেবল করা যায়। আরেকটা হাইড্রোজেন আসলো, যেহেতু তার একটা কক্ষপথে দুইটা ইলেকট্রন হলে সে স্টেবল হয়ে যায়, কাজে এখানে দুইটা বুদ্ধি। এক নম্বর বুদ্ধি হলো যে আরেকটা হাইড্রোজেন আসলো, সে একটা ইলেকট্রন দিয়ে দিল পুরোপুরি, এবং সে স্টেবল হয়ে যাবে। এখানে একটা H2, এখানে একটা H হয়ে যাবে এবং স্টেবল হয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু প্রবলেমটা কোন জায়গায়, যেহেতু এখানে একটা মাত্র প্রোটন আছে, কাজেই সে কিন্তু স্টেবল হওয়া পসিবল না। কাজেই যেহেতু একটা প্রোটন এখানে আছে এবং বাইরে আছে দুইটা ইলেকট্রন, আমরা জানি একটা প্রোটনের চার্জ আর একটা ইলেকট্রনের চার্জ সেম, কাজে এখানে চার্জ হয়ে যাবে আবার মাইনাস। তার মানে হচ্ছে যে এখানে টোটাল যে চার্জটা সেটা কিন্তু মানে একটা পরমাণু হইতে গেলে যেরকম একটা নিউট্রাল চার্জ লাগে এবং সেটা স্টেবিলিটি শো করে, এরকম আর হবে না। কাজে এই ঘটনাটা ঘটা সম্ভব, কিন্তু এটা হইলে আসলে সে স্টেবল হয় না। কাজে অন্য কোনো বুদ্ধি দেখতে হবে। তো অন্য বুদ্ধিটা হইলো, যদি এরকম একটা কাজ করে যে যেহেতু দুইটা হাইড্রোজেন, দুইজনেরই আসলে একটা একটা করে ইলেকট্রন আছে, তো কাজেই যদি দুইজনে একটা কাজ করতে পারে যে দুইজনে যদি তাদের ইলেকট্রন দুইটাকে শেয়ার করে ফেলে, অনেকটা বিজনেস শেয়ারের মতো, যদি দুইজন একজন আরেকজনের সাথে শেয়ার করে ফেলে, তাহলে আসলে যেটা হবে যে এই দুইজন এই আচ্ছা আমি এটাকে একটু মুছে ফেলি। আচ্ছা, তো এই ইলেকট্রন দুইটা, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনটা এবং হচ্ছে এই ইলেকট্রনটা, এই দুইটা ইলেকট্রনকে যদি তারা শেয়ার করে ফেলে, তাহলে তাদের ওভারঅল যে কক্ষপথ, তাহলে অনেকটা দেখতে হয়তো বা এরকম হতে পারে। এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন, এবং এখানে হচ্ছে এক নাম্বার হাইড্রোজেনের ইলেকট্রন, এখানে 2 নাম্বার হাইড্রোজেনের ইলেকট্রন। তো এখন যদি আমরা কক্ষপথ দুইটাকে একটু খেয়াল করি, তাহলে দেখতে পাই যে প্রথম হাইড্রোজেনও আসলে শেয়ার করার কারণে তারও এই দুইটা, আবার এই যে দ্বিতীয় হাইড্রোজেন তারও আসলে দুইটা। কাজে তাদের দুইজনের জন্যই কিন্তু এই ব্যাপারটা হয়ে গেল কি যে দুইজনের জন্য যেটা হয়েছে, দুইজনের জন্য এটা একটা স্টেবল অবস্থা হয়ে গেছে, যে তারা স্থির হয়ে গেছে। কাজে তাদের জন্য আর প্রয়োজন নাই যে আরেকটা ইলেকট্রন, মানে তাদের আর প্রয়োজন নাই যে তারা এখান থেকে একটা প্রোটন অ্যাড করা বা অন্য কিছু করা। তারা আসলে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমেই তারা আসলে এখানে স্টেবল হয়ে গেছে। তো এই যে স্টেবল হয়ে গেল, এইখানে আসলে যে ঘটনাটা তারা ঘটাইছে, এটাই আসলে আমাদের আজকের আলোচনার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে যে এখানে আসলে হাইড্রোজেন কি ঘটনাটা করছে,
যে ঘটনাটা করছে এটা হচ্ছে যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল এবং এই হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন ছিল এবং দুইটা ইলেকট্রনকে তারা শেয়ার করে ফেলছে এবং শেয়ার করার কারণে তাদের এখন যদি ইন্ডিভিজুয়ালি আমরা চিন্তা করি তাহলে এই হাইড্রোজেনের আসলে দুইটা ইলেকট্রন আছে, আবার এই হাইড্রোজেনেরও ঠিক দুইটা ইলেকট্রন আছে। কাজে এই দুইটা প্রত্যেকের দুইটা ইলেকট্রন হয়ে গেছে এবং এই দুইটা ইলেকট্রন হয়ে যাওয়ার কারণে তার যে এই যে শেলটা এখানে কিন্তু আর কোনো ধরনের ইলেকট্রন আসার কোনো সম্ভাবনা নাই এবং টোটাল সিস্টেমটা আমি যদি দুইটা হাইড্রোজেনকে একটা সিস্টেম হিসেবে কল্পনা করি তাহলে তাদের চার্জও কিন্তু নিউট্রাল হয়ে যায়। যে কারণে এখানে আমরা টোটাল সিস্টেমে যেমন আমরা দেখতেছি যে এখানে দুইটা প্রোটন আছে আবার দুইটা ইলেকট্রন আছে, কাজে চার্জও এখানে নিউট্রাল। কাজে এরা পুরাটা মিলে হয়তোবা একটা হাইড্রোজেন আমরা এইচ দিয়ে এক্সপ্রেস করি, এখানে আরেকটা হাইড্রোজেন অ্যাটম সেটাকে আমরা এইচ দিয়ে এক্সপ্রেস করি, এখন দুইটা মিলে একটা যৌগ হয়ে গেছে এবং সেটাকে আমরা বলতেছি যে এটা একটা হাইড্রোজেন অণু বা একটা হাইড্রোজেন মলিকিউল। এবং এই যে তারা একসাথে হয়ে গেল এখানে কিন্তু তাদের আর এক্সট্রা যে আরেকটা ইলেকট্রন আমি দিব, ধরা যাক যে আরেকটা হাইড্রোজেন আসলো, সে এখানে আসার আর মানে সুযোগ নাই, কারণ এখানে সে একটা শেয়ারও করতে পারবে না, শেয়ার করলে হাইড্রোজেনের যে ক্যাপাসিটি সেটা এক্সিড করে যায়, কারণ হাইড্রোজেনের যে ক্যাপাসিটি সে একটা পরমাণুতে ঠিক দুইটা প্রোটন রাখতে পারে, সেটা আসলে সে পারতেছে না। আবার এর চাইতে একটা সে দিতেও পারবে না, কারণ দিলে আসলে সে আগের মতো একটা ইলেকট্রনে চলে যায়। কাজে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা এখানে ক্রিয়েট হয় এবং এই প্রবলেমটার কারণে হাইড্রোজেন যে মলিকিউলটা আছে বা অণুটা আছে সে আসলে একটা স্টেবল স্টেটে যায় বা সে একটা স্টেবল অণু হিসেবে কাজ করে। তো তার মানে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন কেন আসলে একটা ইলেকট্রনের সাথে সে ইন্টারঅ্যাক্ট করতে পারলো, কারণ হচ্ছে তার এখানে একটা ইলেকট্রনের জায়গা ফাঁকা ছিল। একইভাবে এই হাইড্রোজেনটা ঠিক একটা ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পেরেছে কারণ হচ্ছে তার একটা ইলেকট্রনের জায়গা এখানে স্পেস ফাঁকা ছিল। এখন এই ঘটনাটা আসলে কিভাবে ঘটবে, যদি হাইড্রোজেনের জায়গায় অন্য কোনো ধরনের যদি পরমাণু হয়, যেমন ধরা যাক আরেকটা একটু সিম্পল ধরনের অ্যাটম বা পরমাণু, সেটা হচ্ছে ধরা যাক যে সোডিয়াম। এবং আমরা যদি একটু পর্যায় সারণীটা একটু দেখে আসি আমাদের আগের, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোডিয়াম কোথায়, সোডিয়াম এই যে সোডিয়াম, তো এই যে সোডিয়াম, তো এই সোডিয়াম, তো সোডিয়ামটা নিয়ে আমরা একটু দেখি যে সোডিয়ামে 11টা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো আমরা হয়তো অনেকেই জানি যে 11টা পারমাণবিক সংখ্যা মিন করে যে তার মধ্যে কয়টা ঠিক প্রোটন আছে, আর যেহেতু পরমাণু নিউট্রাল কাজেই তার যে সংখ্যক প্রোটন থাকে ঠিক সেই সংখ্যক ইলেকট্রন সেই নিউক্লিয়াস বা প্রোটনের চারপাশে থাকে। তো এবারে আমরা দেখি যে সোডিয়ামের ক্ষেত্রে কি হয়। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা একদম তার মাঝখানে হচ্ছে প্রোটন আছে 11টা, আমরা অনেকগুলা প্লাস হয়তো দিতে পারি, কিন্তু অনেকগুলা প্লাস থেকে আমরা কয়েকটা প্লাস জাস্ট দিলাম, টোটাল 11টা প্লাস এখানে হবে। তো এটা যদি সোডিয়ামের নিউক্লিয়াসটা হয় তাহলে তার আমি যদি এরকম বিভিন্ন শেল হিসেব করি বা কল্পনা করি তাহলে তার প্রথম শেলে দুইটা থাকতে পারতেছে এবং তার যে অন্য শেলগুলো আছে এই শেলগুলাতে আরো ইলেকট্রন থাকতে পারতেছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যেমন প্রথম একটা যদি শেল থাকে সেখানে আমরা দেখছিলাম যে মাত্র দুইটা ইলেকট্রন হচ্ছে তার ক্যাপাসিটি, কিন্তু যদি সেকেন্ড শেল হয় তাহলে আসলে সেকেন্ড শেল থেকে সে আসলে আরো তার ক্যাপাসিটিটা একটু বাড়ে, সে তখন দেখা যায় দুইটার জায়গায় আরো বেশি ইলেকট্রন সে নিতে পারতেছে। কাজে এখানে তার ক্যাপাসিটি হয়ে গেল 1 2 3 4 5 6 7 8, কাজে এটা হচ্ছে তার হাইয়েস্ট ক্যাপাসিটি। এবং তারপরে আরেকটা যদি আসে তো এখানেও হচ্ছে সে আচ্ছা এটা একটু বেঁকে গেছে যদিও, তো এখানেও সে 8টা নিতে পারবে, কিন্তু সোডিয়ামে যেহেতু 11টা ইলেকট্রন আছে কাজে আমরা এখানে অলরেডি 10টা ফিল আপ করে ফেলছি, 1 2 3 4 5 6 7 8 9 10, কাজে আর একটা বাকি আছে, একটা হয়তো এখানে বসতে পারবে। কিন্তু কথা হচ্ছে তার কিন্তু ক্যাপাসিটি আরো অনেক আছে, তার হচ্ছে আরো 7টা মানে 7টা ইলেকট্রনের জায়গা কিন্তু এখানে ফাঁকা আছে। এখন কথা হচ্ছে যে এই যে সোডিয়ামের ফাঁকা থাকলো, কাজে সোডিয়াম কি চাবে, সোডিয়াম চাবে যে আগের মতো সে স্টেবল হয়ে যেতে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সোডিয়াম যদি স্টেবল হইতে চায় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, যে তার যে ইলেকট্রনের যে শেলগুলো আছে যদি সিঙ্গেল শেল হয় তাহলে তার মাত্র দুইটা ইলেকট্রন দিয়ে ফিল আপ থাকতে হবে, আর যদি সিঙ্গেলের বেশি হয় মানে একের বেশি যদি শেল থাকে তাহলে তার 8টা দিয়ে ফিল আপ করতে হবে। তো এখন কোনটা আসলে ইজি, আমি কি এই সোডিয়ামের সাথে অন্য একটা পরমাণু আনবো এবং এই সোডিয়ামের লাস্ট শেলে আমি 7টা ইলেকট্রন দিয়ে দিব, এটা বেশি ইজি, নাকি হচ্ছে আমি এখান থেকে যদি একটা সরায় ফেলি এবং সরায় ফেলার কারণে আমি যদি অলরেডি যে সিস্টেমটা পাবো এখানে হচ্ছে
প্রথম শেলে 2টা থাকবে এবং দ্বিতীয় শেলে 8টা ইলেকট্রন থাকবে, ওইটা বেশি ইজি। যদিও দুইটাই কিন্তু আসলে আমার দুই ওয়েতে আসলে আমি অ্যাচিভ করতে পারবো, দুই ওয়েতে আসলে আমি আলটিমেটলি স্থিতিশীলতা বা স্টেবিলিটি অ্যাচিভ করতে পারবো। তো খুবই সিম্পল ওয়েতে আসলে বলা যায়, সাধারণ বা খুবই সিম্পল চিন্তাতে, যে 7টা ইলেকট্রনকে এখানে ঢোকানোর চাইতে একটা ইলেকট্রনকে বের করে দেওয়া অনেক বেশি সিম্পল বা অনেক বেশি ইজি। এবং সোডিয়ামের ক্ষেত্রে তাই হয়। কাজে সোডিয়াম এমন একজনকে খোঁজে যার আসলে ঠিক এরকম ভাবে স্টেবল হইতে তার একটা ইলেকট্রনই প্রয়োজন। তো সেটা আসলে কে? আমরা যদি একটু পর্যায় সারণী দেখি তাহলে আমরা মনে হয় হিসাবটা বের করে ফেলতে পারবো। তো আমরা পর্যায় সারণীতে যেটা দেখতেছিলাম যে সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে। তার মানে হচ্ছে যে আমি যদি কম্বিনেশনটা চিন্তা করি তাহলে তার প্রথম শেলে ছিল 2টা, সেকেন্ড শেলে ছিল 8টা, আর তারপরের যে শেল সেখানে ছিল 1টা। তো আমি যদি এখন এভাবে চিন্তা করি যে এমন কে আছে যার আসলে প্রথম মানে লাস্টের শেলে 7টার মতো আছে, তার মানে তার একটা প্রয়োজন। তো এটা যদি আমি চিন্তা করি তাহলে এখানে আমি যদি এভাবে আসি আস্তে আস্তে বোরনের ক্ষেত্রে চিন্তা করি, বোরনে আসে 5টা, কাজে বোরনের অনেকটা প্রথম শেলে হয়তো 2টা থাকবে, সেকেন্ড শেলে থাকবে হচ্ছে 3টা। এটা আসলে পসিবল না, বোরনের আসলে আরো 5টা লাগবে সেকেন্ড শেলটা ফিল আপ হইতে। তো এরকম কার্বনের ক্ষেত্রে আসলে 2টা প্রথম ঠিক আছে, বাট সেকেন্ড আসলে 3-এর জায়গায় সেকেন্ড মানে সেকেন্ড শেলে হবে হচ্ছে 4টা। এরকম আমি যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, কাজে তার ক্ষেত্রে 2 আর এখানে হবে 5, কাজে এটাও সম্ভব না। তারপরে হচ্ছে যদি আমরা দেখি যে অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রেও এরকম যে 2 আর হচ্ছে 6, তারও 2টা ইলেকট্রন লাগে। তবে হ্যাঁ, অক্সিজেনের ক্ষেত্রে সম্ভব যদি 2টা অক্সিজেন মানে যেহেতু একটা অক্সিজেনের 2টা লাগে, কাজে 2টা আমরা যদি এখানে 2টা সোডিয়ামকে আনতে পারি তাহলে হয়তো পসিবল। কিন্তু আমরা আসলে খুঁজতেছি ঠিক একটা একটা অ্যাটম যার আসলে ঠিক একটা ইলেকট্রনই প্রয়োজন। এবং সেইটা যদি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে ফ্লোরিনে আছে হলো টোটাল ইলেকট্রন, টোটাল পারমাণবিক সংখ্যা হচ্ছে তার 9, কাজে এখানে 2টা আর হচ্ছে লাস্ট শেলে আছে 7টা। এখন এই যে 7টা আছে তার আসলে একটা লাগে ওই ফিল আপ করে ফেলতে, কাজে আমি যদি এই একটাতে সোডিয়াম থেকে সে একটা ফিল আপ করতে পারি তাহলে কিন্তু সোডিয়াম আর ফ্লোরিনের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হয়ে যায়। তো এই জিনিসটা আসলে আমরা এখানে দেখছিলাম যে যখন সোডিয়াম ছিল তার আসলে এমন একটা দরকার অ্যাটম যার আসলে ঠিক একটা তার শেল ফিল আপ করতে বা তার স্টেবল হতে একটা মাত্র ইলেকট্রন প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা যদি ফ্লোরিনেরটা আঁকি তাহলে এখানে ফ্লোরিনেরও অনেকগুলা প্লাস আছে, ঠিক 9টার মতো 9টা প্লাস, এবং তারও প্রথম শেলে হচ্ছে যে 2টা ইলেকট্রন, তারপরের শেলে তার হচ্ছে যে যদি 9টা করতে হয় তাহলে তার আরো 7টা লাগে, কাজে 1টা 2টা 3 4 5 6 এবং 7। তো এখন এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা যদি সে এখানে দিয়ে দিতে পারে তার মানে হচ্ছে এখানে আসলে আমরা আগে যেরকম দেখতেছিলাম হাইড্রোজেনের ক্ষেত্রে দিয়ে দিলে হচ্ছিল না, কারণ দিয়ে দিলে সে ব্যালেন্স করতে পারতেছিল না, কিন্তু এই ক্ষেত্রে যদি সে দিয়ে দেয় তাহলে আসলে এই দুইটা স্ট্রাকচারই স্টেবল হয়ে যায়। যেমন এখানে যে সোডিয়াম থাকে সেই সোডিয়াম আসলে তার যে প্রথম শেলটা সেটাও ফিল আপ হয়ে যায়, তার যে সেকেন্ড শেলটা সেটাও ফিল আপ হয়ে যায়, তার থার্ড শেলটার আর প্রয়োজন পড়ে না। এখানে যে ফ্লোরিন থাকে, ফ্লোরিনের ক্ষেত্রেও সেই ঘটনাটা ঘটে। তো ফ্লোরিনেরও এখানে আসলে একটা যে তার যে সেকেন্ড শেল যেটা থাকে, সেকেন্ড শেলেও ফার্স্ট যে শেল থাকে সেখানে 2টা ইলেকট্রন থাকে, তার যে সেকেন্ড শেল থাকে সেই সেকেন্ড শেলে একটা ইলেকট্রন যখন আসে তখন সেটা 8টা ইলেকট্রন হয়ে যায়। কাজেই হচ্ছে এখানে হচ্ছে তার ফিল আপ হয়ে যায়। কাজে হচ্ছে আমরা এখান থেকে সোডিয়াম এবং ফ্লোরিন তারা একসাথে যুক্ত হয়ে যেতে পারে এবং এটাকে আমরা বলি যে সোডিয়াম এবং ফ্লোরিনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে গেছে। তো এখন একটা প্রশ্ন আসে, এটা হচ্ছে যে তাহলে এমন কি কোনো মৌল নাই যাদের মধ্যে আসলে অটোমেটিক্যালি মানে ন্যাচারালি আসলে আগে থেকেই এরকম ভাবে তাদের একটা স্থির যে স্টেবল যে স্টেটটা এটা দিয়ে দিছে? এটা অবশ্যই আছে। আমরা যদি পর্যায় সারণীর দিকে আরেকবার তাকাই তাহলে আমরা দেখব এই যে সিরিজটা আছে, আমি আরেকটা পর্যায় সারণী শেয়ার করতেছি। এখানে এই যে সিরিজটা আছে গ্রুপ 18, আধুনিক পর্যায় সারণীর গ্রুপ 18 বা প্রিভিয়াস পর্যায় সারণীর গ্রুপ 0 গ্রুপ বা 0 গ্রুপের যে গ্রুপটা আছে, তো এইখানে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে কিন্তু আমরা সেই স্টেবিলিটিও দেখতে পাই। যেমন হিলিয়ামের মধ্যে ঠিক 2টা ইলেকট্রন আছে, তার মানে তার যে প্রথম যে শেল সেই শেলের মধ্যে
ইলেকট্রন আছে হচ্ছে 2টা। তো খুব ইজিলি হচ্ছে তার ফিল আপ হয়ে গেছে। মাঝখানে হচ্ছে প্রোটন, 2টা প্রোটন, আর তার চারপাশে ইলেকট্রন আছে 2টা, এবং একটাই মাত্র শেল। কাজে তার শেলটা ফিল আপ। আমরা বলছিলাম যে একটা যদি শেল হয় তাহলে 2টা হলেই আসলে সে তার সব ক্যাপাসিটি ফিল আপ হয়ে যায়, সে আর নতুন কোনো ইলেকট্রন এখানে ধারণ করতে পারে না এবং তার প্রয়োজন হয় না। কাজে এই যে হিলিয়াম, এই হিলিয়ামটা কিন্তু ঠিক এই কারণেই হিলিয়াম আরেকটা হিলিয়ামের সাথে যুক্ত হয়ে কখনো হিলিয়াম 2 হয় না। কারণ হচ্ছে এটাই, কারণ হিলিয়াম আসলে একটা হিলিয়াম যে পরমাণু বা একটা হিলিয়াম যে অ্যাটম, সে নিজেই আসলে একটা স্টেবল জিনিস। একইভাবে নিয়নের ক্ষেত্রে এই কথাটা সত্য। নিয়নে ইলেকট্রন আছে হচ্ছে 10টা, পারমাণবিক সংখ্যা 10টা, তার প্রোটন আছে 10টা, তার ইলেকট্রন আছে 10টা। কাজে এই 10টা হওয়ার কারণে তার 2টা শেল থাকে, এবং এই 2টা শেলের প্রথম শেলে 2টা ইলেকট্রন এবং পরের শেলে 8টা ইলেকট্রন। কাজেই হচ্ছে যে তারও খুব একটা প্রবলেম হয় না, তার হচ্ছে সে ফিল আপ হয়ে যায়। কাজে তার আর কোনো ধরনের অন্য পরমাণুর সাথে তার যুক্ত হওয়ার কোনো স্কোপ নাই, কারণ তার এক্সট্রা ইলেকট্রন রাখার জায়গা নাই। তো এখান থেকে সে ইলেকট্রন দিয়ে দিলে সে আবার অনেক বেশি আনস্টেবল হয়ে যায়। কাজে সে সবচাইতে স্থিতিশীল অবস্থায় আছে বা স্টেবল কন্ডিশনে আছে। এই জন্য আসলে নিয়নও একটা স্টেবল, এবং নিয়নও আসলে কোনো ধরনের রিঅ্যাকশনে জেনারেলি বা ন্যাচারালি অংশগ্রহণ করে না। একইভাবে আর্গনের ক্ষেত্রে প্রযোজ্য, ক্রিপ্টনের ক্ষেত্রে প্রযোজ্য, জেননের ক্ষেত্রে প্রযোজ্য এবং রেডনের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যদি এই ইলেকট্রন বিন্যাসটাকে এইভাবে আমরা ভেঙে ভেঙে একটু প্রকাশ করি তাহলে আসলে কেমন হয়, এটা আসলে এখানে আছে যে কিছু মৌল আছে যারা আসলে নিষ্ক্রিয়। আমরা একটু আগে আলোচনা করতেছিলাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরা। তো এই আসলে রেডনটা এখানে নাই, কারণ রেডন যেহেতু তেজস্ক্রিয় গ্রুপে পড়ে গেছে। কাজে আমরা জানি যে তেজস্ক্রিয় গ্রুপের মৌলগুলা আসলে তাদের নিউক্লিয়াস আসলে ভেঙে যায়, তো রেডিয়েশন হতে হতে ভেঙে যায়। কাজে এটা এখানে ইনক্লুডেড না। কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরা সবাই আসলে আমরা যদি তাদের ইলেকট্রন গুলাকে একটু ভেঙে লিখি, তাদের ইলেকট্রন নাম্বার গুলাকে একটু ভেঙে লিখি তাদের শেল অনুযায়ী, তাহলে অনেকটা এরকম হয় যে হিলিয়ামের মধ্যে আছে 2টা, এই জন্য ঠিক 2। তারপরে নিয়নের মধ্যে আছে প্রথম শেলে আছে 2টা আর পরের শেলে আছে হচ্ছে 8টা, এভাবে টোটাল 10টা। তারপরে আর্গনের মধ্যে আমরা জানি 18টা ইলেকট্রন আছে, সেই 18টা এইভাবে থাকে, প্রথম শেলে থাকে 2টা, পরের শেলে থাকে 8টা, তারপরের শেলে থাকে 8টা। এরকম ক্রিপ্টনে আছে 2টা, তারপরে শেলে 8টা, তারপরে 18টা, তারপরে 8টা। তার মানে সর্ববহিস্থ যে স্তর, তার যে একদম লাস্ট যে স্তর, এই স্তরটা কতটুক কয়টা ইলেকট্রন আছে এইটার উপরে আসলে ডিপেন্ড করতেছে যে একটা অ্যাটম বা একটা মৌল কতটুক স্থায়ী বা কতটুকু স্টেবল। যদি তার এখানে ইলেকট্রনের ঘাটতি থাকে তাহলে সে অন্য কারো থেকে ইলেকট্রন নিবে এবং সে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে ফেলবে। এবং যদি এখানে তার ইলেকট্রন এক্সট্রা হয়ে থাকে, যে 8-এর চাইতে হয়তো একটা বা 2টা বেশি, তাহলে হয়তোবা যেটা হবে সে একটা বা 2টা ইলেকট্রন সে দিয়ে দিবে, এবং ইলেকট্রনগুলো দিয়ে দিয়ে সে আসলে একটা যৌগ ফর্ম করে ফেলবে বা সে আরেকজনের সাথে যুক্ত হয়ে যাবে। একইভাবে এরকম যদি হয় যে এমন সংখ্যক ইলেকট্রন আছে যেটা আসলে ঠিক দিতেও পারে না আবার নিতেও পারে না, সেই ক্ষেত্রে আসলে কিরকম হবে। তো আমরা পর্যায় সারণীতে এরকম মৌল আসলে পাই। যেমন আমরা যদি দেখি যে কার্বনের ক্ষেত্রে, কার্বনের টোটাল ইলেকট্রন থাকে 6টা, তার মধ্যে প্রথম শেলে থাকে 2টা, এবং তার যে পরের শেল আছে এই শেলে থাকে 6টা হতে আর যে কয়টা লাগে তার মানে হচ্ছে 4টা। এখন এই যে তার লাস্ট শেলে যে 4টা আছে, এই 4টা আসলে সে 4টা দিয়ে দিলেও সে সম্পূর্ণ দিয়ে দিতে পারে, দিয়ে দিয়ে হিলিয়ামের স্ট্রাকচারে চলে যেতে পারে। আরেকটা কাজ সে করতে পারে, আরো 4টা সে অ্যাড করে সে 8টা হয়ে যেতে পারে, তার মানে সে নিয়নের স্ট্রাকচারে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে তার টোটাল ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10। তো এই 2টা কাজই করতে পারে, কিন্তু এই 2টা কাজ করাই কিন্তু অনেক অনেক বেশি ডিফিকাল্ট। 4টা ইলেকট্রনকে নেয়া বা 4টা ইলেকট্রনকে দেওয়া সেটা অনেক ডিফিকাল্ট। এই জন্য কার্বন যে কাজটা করে এটা হচ্ছে সে শেয়ার করে ফেলে। হয়তো আরেকটা কার্বন আসছে, সে আরেকটা কার্বনের সাথে সে হয়তো ইলেকট্রনগুলো শেয়ার করে ফেললো, কিংবা আরো এরকম বিভিন্ন ধরনের অ্যাটম যেগুলো আছে সেগুলোর সাথে সে যুক্ত হয়ে গেল। যেমন কার্বনের ক্ষেত্রে খুবই ফেমাস একটা যৌগ যেটা হচ্ছে মিথেন। যেমন কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়, যে একটা যেহেতু তার 4টা ইলেকট্রন আছে, হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন আছে, তো একটা একটা করে ইলেকট্রন যদি এরকম যুক্ত হয়, হাইড্রোজেনের একটা ইলেকট্রন সে কার্বনের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করলো, বাকি রইল 3টা ইলেকট্রন। হাইড্রোজেনের একটা ইলেকট্রন সে বাকি ইলেকট্রনগুলোর একটার সাথে শেয়ার করলো, আবার আরেকটা হাইড্রোজেন আসলো, তার একটা ইলেকট্রন সে এই কার্বনের রেস্ট ইলেকট্রন আরেকটাকে নিল, এবং ফাইনালি যে আরেকটা ইলেকট্রন মানে আর একটা ইলেকট্রনই থাকে সেটার সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হলো। তো এইভাবে আসলে দেখা যায় যে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে যায় এবং এরকম CH4 একটা কিছু তৈরি হয়ে যায়।
তো এটা একটা যৌগ, যেটাকে আমরা মিথেন বলা হয়, বা আমরা যে গ্যাসটা ব্যবহার করি প্রাকৃতিক গ্যাস, সেটা আসলে এই যৌগটা। তো তার মানে যখন তার আসলে দেয়ারও স্কোপ থাকে না, নেয়ারও স্কোপ থাকে না, তখন আসলে সে শেয়ার করে ফেলতেছে। তো এইবারে আমরা আসলে আসি যে আমরা এতক্ষণ যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে বারবার আসলে আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে তার কয়টা লাস্ট শেলে ঠিক কয়টা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের উপর বেস করে সে কখন আসলে যুক্ত হচ্ছে, কখন আসলে যুক্ত হচ্ছে না, আবার কখনো সে ইলেকট্রন যখন সে যুক্ত হচ্ছে তখন হয়তো সে কখনো ইলেকট্রন দিয়ে যুক্ত হচ্ছে, আবার কখনো হয়তো সে ইলেকট্রন নিয়ে যুক্ত হচ্ছে, কখনো হয়তো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সে যুক্ত হচ্ছে। তো এই যে ঘটনাগুলো ঘটে একটা পরমাণুর ক্ষেত্রে, এটাই আসলে তার এটার আনসারটাই আসলে তার ভ্যালেন্সি বা তার যোজনী। যেমন আমরা যেহেতু হাইড্রোজেন দিয়ে শুরু করছিলাম, আমরা হাইড্রোজেনে আবার ব্যাক করি। তো হাইড্রোজেনে একটা মাত্র ইলেকট্রন থাকে, এবং আমরা স্ট্রাকচারটাও দেখছিলাম যে হাইড্রোজেনের প্রোটনে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, এই সরি নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং তার চারপাশে একটা ইলেকট্রন থাকে, এবং সে কিন্তু একটা ইলেকট্রন থাকার কারণে সে আইদার এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সে স্টেবল হওয়ার চেষ্টা করবে, অথবা সে আরেকটা ইলেকট্রন এখানে এনে সেখানে সে হচ্ছে যে শেয়ার করার মাধ্যমে সে এই একটা নিষ্ক্রিয় স্টেটে যাওয়ার চেষ্টা করবে। তো কাজেই হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন তার আদান প্রদানের ব্যাপার বা শেয়ারিং এর ব্যাপার, কাজেই সে একটা ইলেকট্রন আছে এমন একটা কিছুর সাথে আসলে সে যুক্ত হতে পারবে। এই জন্য আমরা বলি যে হাইড্রোজেনের হাত আছে আসলে একটা, সে একটা হাত দিয়ে সে আসলে আরেকটা হাইড্রোজেন কিংবা হচ্ছে আরেকটা ফ্লোরিন কিংবা হচ্ছে একটা ক্লোরিন হতে পারে কিংবা একটা ব্রোমিন হতে পারে, এরকম একটার সাথে সে যুক্ত হতে পারে। তার মানে হাইড্রোজেন একটা হাইড্রোজেনের সাথে আসলে অন্য একটা মৌলের যাদের আসলে একটা ইলেকট্রন ঘাটতি আছে, তাদের একটাই যুক্ত হতে পারে। তো এখানে আসলে সবগুলা কিন্তু অথবা হাইড্রোজেন অথবা ফ্লোরিন অথবা ক্লোরিন অথবা ব্রোমিন অথবা এই ধরনের অন্য একটা মৌল যুক্ত হতে পারে। যেহেতু তার আসলে একটা হাতই আসলে আছে, আমরা তার ইলেকট্রন বা তার হচ্ছে তার ইলেকট্রনিক কন্ডিশন থেকে আসলে একটু আগে আমরা দেখতে পাইছি, কাজে এই হাইড্রোজেনের যে যোজনী বা ভ্যালেন্সি, সেটাকে আমরা বলি যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক। কেন এক? কারণ হাইড্রোজেন আসলে একটা হাইড্রোজেন একটার সাথেই যুক্ত হতে পারে। এবং ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ফ্লোরিনে তার ইলেকট্রন ছিল 9টা, সেখানে 2 আর 7, কাজে তার 8 হতে একটা ইলেকট্রন লাগতো, সেটা সে এখান থেকে নিয়ে শেয়ার করতে পারবে, কাজে সে একটা ফ্লোরিনের সাথে যুক্ত হতে পারে। ক্লোরিনের থাকে 17টা, 17টা থাকার কারণে ক্লোরিনে হচ্ছে আমরা দেখি যে 2, 8 আর 7, আর একটা ইলেকট্রন হলে সে আর্গনের ইলেকট্রন বিন্যাসে যেতে পারে, যেটা হচ্ছে 2, 8, 8। তো কাজে তার একটা ইলেকট্রন লাগে, কাজে সে যদি হাইড্রোজেনের সাথে সে শেয়ার করে ফেলে তাহলে তার ফিল আপ হয়ে যায়, এবং সে নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচারে চলে যায় এবং সে স্টেবল হয়ে যায়। কাজে হাইড্রোজেন ক্লোরিনের ক্ষেত্রে তৈরি করার ক্ষেত্রে একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, একটা হাইড্রোজেন একবারে একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, একটা হাইড্রোজেন একবারে একটা ব্রোমিনের সাথে যুক্ত হতে পারে। এই কারণে হাইড্রোজেনের আসলে যোজনী হচ্ছে এক। এবারে আমরা দেখি যে পর্যায় সারণীতে অন্যদের ক্ষেত্রে আসলে যোজনীটা কেমন হতে পারে। তো হাইড্রোজেনের যেহেতু একটা এবং সে একটার সাথেই যুক্ত হয়েছে, তো এবার আমরা দেখি যে সোডিয়ামের ক্ষেত্রে তাহলে কি হতে পারে, সরি লিথিয়ামের ক্ষেত্রে কি হতে পারে। হাইড্রোজেনের ঠিক পরেই আছে, আমরা দেখতে পাইতেছি যে লিথিয়াম। তো হাইড্রোজেন তারপরে হচ্ছে লিথিয়াম, লিথিয়ামে ইলেকট্রন আছে হচ্ছে টোটাল 3টা। কাজেই 3টা যদি থাকে তাহলে প্রথম শেলে সে 2টা নিয়ে নিল, তারপরে শেলে সে আসলে একটার বেশি নিতে পারতেছে না, কাজে এই একটা ইলেকট্রন দিয়ে সে কিন্তু একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে, বা একটা ফ্লোরিনের সাথে একটা ক্লোরিনের সাথে, কিংবা অন্য যদি অক্সিজেনের সাথে সে যুক্ত হয়, অক্সিজেনের যেহেতু 2টা ফাঁকা থাকে, কাজেই হয়তো অক্সিজেনের সাথে যুক্ত হইতে গেলে তার 2টা লিথিয়াম লাগবে কিংবা হচ্ছে 2টা হাইড্রোজেন লাগবে। কাজে হাইড্রোজেনের যেহেতু লাস্টে আসলে একটা ইলেকট্রন, কাজে তার কানেক্টিভিটি আসলে একটা সম্ভব, একটা সে একবারে একটার সাথে একবারে সে একাই যুক্ত হতে পারে তার একটা ইলেকট্রন ইউজ করে, কাজে তারও আসলে যোজনী হচ্ছে এখানে এক। তারপর লিথিয়ামের যে যৌগগুলো আছে, যেমন আমরা যদি দেখি যে লিথিয়ামও ফ্লোরিনের সাথে যৌগ তৈরি করতে পারে, লিথিয়াম ফ্লোরাইড LiF দিয়ে আমরা এক্সপ্রেস করি। তারপরে হচ্ছে লিথিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, লিথিয়াম ক্লোরাইড, এখানেও আসলে একটা ইলেকট্রনের সাথে সে যুক্ত, একটা লিথিয়াম যুক্ত হতে পারতেছে ক্লোরিনের সাথে। তো এখানে আসলে তার সেই একটা ইলেকট্রনের ইউজ, কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়ামেরও তার যোজনী হচ্ছে এক। এখন
আমরা যদি একটু খেয়াল করি, এই যে পর্যায় সারণীর এই যে গ্রুপটা আছে, হোল গ্রুপটা, হাইড্রোজেন, এখানে লিথিয়াম, এখানে একটা পরমাণু সোডিয়াম, এখানে একটা পটাশিয়াম, এখানে একটা রুবিডিয়াম, এখানে একটা সিজিয়াম, এখানে একটা ফ্রান্সিয়াম, এদের সবার আসলে লাস্ট শেলে ইলেকট্রন মাত্র একটা। কাজেই তাদের জেনারেলি তাদের কানেক্টিভিটিও হবে আসলে একটা দিয়েই। এই জন্য যেহেতু হাইড্রোজেন লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের আসলে যোজনী হয় এক, কাজে আমরা এখান থেকে বলে দিতে পারি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাদের সবার যোজনী আসলে এক, এবং সেটা আসলে সত্য। জেনারেলি যখন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম যৌগ তৈরি করে, তখন তারা যে যোজনীটা শো করে বা প্রদর্শন করে সেটা হচ্ছে এক। এখন দেখি যে বেরিলিয়ামের ক্ষেত্রে আসলে কি ঘটবে, যে ঠিক পরের গ্রুপটা বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। কাজে বেরিলিয়ামের এই 4টা ইলেকট্রনকে আমি শেল অনুযায়ী যদি ভেঙে লেখার চেষ্টা করি, তাহলে অনেকটা এরকম হবে। বেরিলিয়ামের 4টাকে আমি ভেঙে লিখলে এরকম হবে, প্রথম শেলে 2টা, তারপরে শেলে আরো 2টা। এই যে লাস্টে 2টা আছে, কাজে বেরিলিয়াম যদি কোনো যৌগ তৈরি করতে চায় তাহলে কিভাবে তৈরি করবে, আমরা আবার একটু বোর্ডে যে চেষ্টা করি। তো বেরিলিয়ামে আসলে আছে 4টা, কাজে তার মাঝখানে প্রোটন আছে 2টা, 4টা সরি, এরকম 4টা প্রোটন হয়তো তার এখানে আছে। সেই 4টার বাইরে প্রথম সরি তার প্রথম শেলে ইলেকট্রন আছে হচ্ছে 2টা, তার পরের শেলেও ইলেকট্রন আছে হইল 2টা। এখন ধরি যে বেরিলিয়াম এই 2টা ইলেকট্রন কাজে লাগিয়ে কারোর সাথে সে যুক্ত হতে চাচ্ছে। তো আমরা দেখছিলাম যে ফ্লোরিনের ক্ষেত্রে তার একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, ফ্লোরিনের ছিল 2 আর হচ্ছে 7, এরকম 2 আর হচ্ছে ছিল 7, তো একটা ইলেকট্রনের ঘাটতি ছিল। তো যদি ফ্লোরিন এসে এই বেরিলিয়ামের সাথে যুক্ত হতে চায়, তাহলে একটা ইলেকট্রন আমরা ধরে নিচ্ছি যে একটা ফ্লোরিন আসলো এবং সে একটা বেরিলিয়ামের সাথে যুক্ত হয়েছে। তো আরেকটা ফ্লোরিন আসলো, সে বেরিলিয়ামের আরেকটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়েছে, এবং এখানে যে ফ্লোরিনটা আসছে তার কিন্তু একটা ইলেকট্রন ঘাটতি ছিল, সেই ইলেকট্রনটা সে এখান থেকে নিয়ে নিছে, এবং এই ফ্লোরিনেরও একটা ইলেকট্রন ঘাটতি ছিল, সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নিছে। এই যে বেরিলিয়ামের লাস্ট কক্ষপথ থেকে সে 2টা ইলেকট্রন দিয়ে দিয়ে সে আসলে একটা স্টেবল স্টেটে চলে গেছে, কারণ আমরা বুঝলাম যখন একটা শেল থাকে তখন 2টা ইলেকট্রনই তার স্টেবল স্টেট, এবং ফ্লোরিনও কিন্তু একটা ইলেকট্রন নিয়ে তারও স্টেবল স্টেট, তার 7টা ছিল, সে একটা মানে একটা করে নিয়ে সে 8টা ইলেকট্রন স্টেটে চলে গেছে তার লাস্ট শেলে, সেও স্টেবল হয়ে গেছে, কাজে দুইজনই স্থিতিশীল হয়ে গেছে। তো এই জন্য ফ্লোরিন যখন যুক্ত হচ্ছে আমরা দেখতেছি যে তার ইলেকট্রনের জন্যই আসলে তার ইলেকট্রন নাম্বার বা ইলেকট্রন বিন্যাসের জন্য আসলে একটা বেরিলিয়াম ঠিক 2টা ফ্লোরিনকে যুক্ত করতে পারতেছে। একইভাবে ক্লোরিনের ক্ষেত্রেও সত্য, একইভাবে অন্যদের ক্ষেত্রেও সত্য। তার মানে তার এই 2টা ইলেকট্রনই আসলে সে তার কানেক্টিভিটি বা তার হচ্ছে যে সে কয়জনের সাথে কম্বাইন হতে পারতেছে সেটা ডিটারমাইন করতেছে। দ্যাটস ওয়াই আমরা যদি বেরিলিয়ামের যোজনীর কথা চিন্তা করি, যে বেরিলিয়াম আসলে তার আরেকজনের সাথে যুক্ত হওয়ার তার ক্যাপাসিটিটা কেমন, তাহলে তার যে ক্যাপাসিটি এটা হচ্ছে ঠিক 2। তার মানে আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2। তো সে সব সময় তার এই লাস্ট শেলের 2টা ইলেকট্রন তার আসলে ডিটারমাইনার বা সে ডিটারমাইন করতেছে যে ঠিক কাদের সাথে সে যুক্ত হবে বা কিভাবে সে যুক্ত হবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একই কথা সত্য, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এরকম হয় যে প্রথম শেলে 2টা, পরের শেলে 8টা, তারপরে শেলে হচ্ছে আরো 2টা। কাজেই এখানে হচ্ছে 2, 8 এবং হচ্ছে লাস্টের 2টা, কাজেই সেম ওয়েতে সে আচরণ করবে। একইভাবে ক্যালসিয়াম, একইভাবে স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং সবার শেষে রেডিয়াম। কাজেই আমরা যদি দেখি যে এই যে পুরো গ্রুপটা আছে, এই গ্রুপটার ক্ষেত্রে তাদের সবার যোজনী হচ্ছে জেনারেলি 2। তার মানে হাইড্রোজেনের যে গ্রুপটা ছিল, গ্রুপ 1 যেটাকে বলা হয়, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলো যখন কোনো ধরনের যৌগ তৈরি করবে আরেকজনের সাথে যুক্ত হবে, তখন সে যে এক ধরনের কম্বাইন, আমরা যদি যোজ্যতাকে একটু অন্যভাবে বলি, যে তার আসলে কম্বাইন করার ক্যাপাবিলিটি বা আরেকজনের সাথে সে কানেক্ট হওয়ার, আরেকটা পরমাণুর সাথে তার কানেক্ট হওয়ার একটা নাম্বার, মানে সে কিভাবে আসলে কানেক্ট হয় সেটা একটা নাম্বার যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে এই কানেক্টিভিটি নাম্বার হচ্ছে এই গ্রুপের ক্ষেত্রে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1, এবং বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2। তো এখন
ফ্লোরিনের ক্ষেত্রে তাহলে কি, তাহলে কি ফ্লোরিনের ক্ষেত্রে 7? আমরা এবার একটু ফ্লোরিনের জিনিসটা চিন্তা করি, যে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখছিলাম যে ফ্লোরিন যখন যুক্ত হচ্ছিল তখন তার লাস্ট শেলে 7টা আছে, এটা ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি তার ঠিক ইলেকট্রনের আদান প্রদান কয়টা হইতেছে, সে আসলে কিন্তু 7টা ইলেকট্রনকে সে কিন্তু না দিচ্ছে না শেয়ার করতেছে, সে অ্যাকচুয়ালি কিন্তু একটা ইলেকট্রনকে সে গ্রহণ করতেছে। তো একটা ইলেকট্রনকে যখন সে গ্রহণ করে তখনই কিন্তু সে তার যে স্টেবল স্টেট 8টা ইলেকট্রনে সে স্টেবল স্টেটে সে পৌঁছে যাচ্ছে। কাজেই যদি আমরা এখানে ধরি যে তার 7টা থেকে সে যদি একটা ইলেকট্রন নিয়ে নিতে পারে তাহলে তার স্টেবল স্টেট হয়ে যায়। কাজে ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু তারও কানেক্টিভিটি কিন্তু আসলে একটা, তার কিন্তু একটা ফ্লোরিন সে ঠিক যুক্ত হওয়ার ক্ষেত্রে সে একটার সাথে যুক্ত হইতেছে। যেমন এই যে একটা একমাত্র ফ্লোরিনটা আমি যদি কয়টা বেরিলিয়ামের সাথে সে যুক্ত হয়েছে এটা যদি চিন্তা করি তাহলে দেখবো সে কিন্তু ঠিক একটা বেরিলিয়ামের সাথে যুক্ত হইতে পারছে। যখনই সে একটা বেরিলিয়ামের সাথে যুক্ত হয়ে গেছে তখন কিন্তু তার ব্লক হয়ে গেছে, তার কিন্তু আর কারোর সাথে যুক্ত হওয়ার কোনো ক্যাপাবিলিটি নাই, কারণ একটা বেরিলিয়ামের সাথে যখন সে যুক্ত হয়েছে তখন সেই বেরিলিয়াম তাকে একটা ইলেকট্রন দিয়ে দিছে, এবং সেই একটা ইলেকট্রন সে নিয়ে নেওয়ার পরে তার আর কোনো ইলেকট্রন নেওয়ার ক্যাপাবিলিটি বা তার কোনো ধরনের চান্স নাই। সো তখন ফ্লোরিন হয়ে গেছে, ফ্লোরিনের 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে তার লাস্ট শেলে। কাজেই ফ্লোরিন কিন্তু একবারে মাত্র একটা বেরিলিয়ামের সাথে যুক্ত হতে পারে। তো ফ্লোরিন যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হতো তাহলে কয়টার সাথে হতো? সেম ওয়েতে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতো। এই ফ্লোরিন যদি অন্য কারোর সাথে যুক্ত হতো, যদি অক্সিজেনের সাথে যুক্ত হতো তাহলে সে কিন্তু একা একটা অক্সিজেনের সাথে যুক্ত হইতো। ওই অক্সিজেনটা হয়তো তার স্টেবল হওয়ার জন্য আরেকটা ফ্লোরিনের সাহায্য নিত, বাট একটা ফ্লোরিন কিন্তু একটা অক্সিজেনের সাথে যুক্ত হতো। তার মানে এই যে ফ্লোরিন একটা অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারতেছে তার মানে সে কিন্তু একটার বেশি অ্যাটমের সাথে সে কোনোভাবেই যুক্ত হইতে পারতেছে না, এবং তার রিজনটা আমরা অলরেডি জেনে গেছি, কারণ তার ইলেকট্রন সংখ্যা এবং তার ইলেকট্রনের বিন্যাস। তো এখানে যদি আমরা তাহলে দেখি যে ফ্লোরিনের ক্ষেত্রে আসলে তার হচ্ছে যে ইলেকট্রন বা তার যে ইলেকট্রনের মাধ্যমে তার যে যুক্ত হওয়ার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি সেই নাম্বারটাও হচ্ছে 1। তার মানে এখানে আমরা আবার একটু পর্যায় সারণীতে ব্যাক করি। তার মানে এই যে পর্যায় সারণীতে এই যে ফ্লোরিন, তারপরে ক্লোরিনের ক্ষেত্রে আসলে তার লাস্টে 17, যেহেতু 17 তার মানে 2, 8 এবং 7। তারপরে ব্রোমিন হচ্ছে 35, ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে 2, 8, 18 এবং তারপরে হচ্ছে 2, 8, 8 আরেকটা 8 এবং তারপরে হচ্ছে 7। কাজে তারও আসলে একটাই কানেক্টিভিটি নাম্বার। কাজে এই যে পুরো গ্রুপটা, এই যে পুরো গ্রুপটা যেটাকে আমরা আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ 17 বলি, এই গ্রুপটাতেও কিন্তু তাদের যে কানেক্টিভিটি নাম্বার, তাদের যে যোজ্যতা বা তাদের যে ভ্যালেন্সি সেটা হচ্ছে 1। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আয়োডিন যদি কারোর সাথে যুক্ত হতে চায় সে কিন্তু একবারে একটা অ্যাটমের সাথে যুক্ত হতে পারবে। তো এবারে অক্সিজেনের ক্ষেত্রে তাহলে কি হবে? সেম কথা, যে অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে লাস্ট, যদি আমরা ভেঙে লিখি তাহলে অক্সিজেন যেহেতু টোটাল ইলেকট্রন নাম্বার হচ্ছে অক্সিজেনের 8, কাজে আমি লিখতে পারবো যে 2 এবং 6। কাজেই তার 6টা ইলেকট্রন দেওয়ার চাইতে 6টা ইলেকট্রন নেওয়া তার জন্য অনেক ইজি। কাজেই অক্সিজেন হচ্ছে তার একবারে সে 2টা অ্যাটমের সাথে সে যুক্ত হতে পারে, কাজেই তার ক্ষেত্রে যোজনী হচ্ছে 2। সালফারের ক্ষেত্রে কি কথা? সালফারের একটা যোজনী 2, যদি আর কিছু যোজনী সে শো করে। এখানে হচ্ছে সেলেনিয়াম, তার ক্ষেত্রেও 2, টেলোরিয়ামের ক্ষেত্রেও 2, পোলোনিয়ামের ক্ষেত্রেও 2। তো এভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনেরও আমরা যদি দেখি যে 2 এবং তার হচ্ছে পরবর্তী শেলে আছে 5টা, কাজেই 2 এবং 5, কাজেই সে 3টা আসলে নিতে পারবে। 5টা দেওয়ার চাইতে 3টা নেওয়া অনেক ইজি, কাজে সে আসলে 3 যোজনী শো করবে। তো আমরা মোটামুটি পর্যায় সারণী থেকে দেখতেছি যে পর্যায় সারণী আসলে এমন ভাবেই সাজানো যে সেখানে খুব ইজিলি তাদের কার যোজনী কত হবে সেটা প্রেডিক্ট করে ফেলা যায়, একদম লাইন ধরে বলে ফেলা যায় যে হাইড্রোজেনের এই যে লাইনটা আছে এদের সবার যোজনী হচ্ছে 1, বেরিলিয়ামের যে লাইনটা আছে এদের সবার যোজনী হচ্ছে 2, তারপরে হচ্ছে বোরনের এই যে লাইনটা আছে এদের সবার যোজনী হচ্ছে 3, কার্বনের পুরো লাইনের যোজনী হচ্ছে 4, নাইট্রোজেনের পুরো লাইনের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের ক্ষেত্রে এখানে যোজনী হচ্ছে 2, ফ্লোরিনের ক্ষেত্রে 1, এবং এই যে গ্রুপটা আছে এরা আসলে অলরেডি ফিল্ড আপ, অলরেডি হচ্ছে এরা স্টেবল স্টেটে আছে, কাজে এদের এখানে ইলেকট্রন দেয়া, ইলেকট্রন নেয়া, ইলেকট্রন শেয়ার করা খুবই ডিফিকাল্ট। কাজে তাদের জন্য খুবই ইজি যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাওয়া, এবং সেটাই তাদের স্টেবল স্টেট। কাজে তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে যোজনী আসলে 0, কারণ যোজনী মানে হচ্ছে অনেকটা কানেক্টিভিটি নাম্বারের মতো, যে একটা মৌলের যোজনী হচ্ছে 3, এটা মিন করে সে আসলে কয়জনের সাথে কানেক্ট হতে পারবে।
এটা মিন করে সে 3 জনের সাথে আসলে কানেক্ট হতে পারবে। একটা মৌলের যোজনী হচ্ছে 5, এটা মিন করে সে আসলে 5 জনের সাথে কানেক্ট হতে পারবে। একটা মৌলের যোজনী 6 হতে পারে, সেটা মিন করে সে আসলে 6 জনের সাথে যুক্ত হতে পারবে। তো এখন কথা হচ্ছে আমি আসলে ইন্টেনশনালি এই যে মাঝখানে যে অনেকগুলা ছিল এদের ক্ষেত্রে কিন্তু আমি আসলে খুব একটা কিছু বলি নাই। আমি আসলে প্রথম এবং দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রেই মোটামুটি আলোচনা করে গেছি, তারপরে হুট করে এখানে চলে গেছি এগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু মাঝখানের এই বিশাল গ্রুপটা নিয়ে আমি আসলে তেমন একটা আলোচনা করি নাই। এটা আলোচনা না করার একটা কারণ হচ্ছে যে আমরা এই আলোচনাটা কেন করি নাই এটা বোঝার জন্য আমি একটু এই লিস্টটাতে একটু যাই। এখানে আমরা একটা লিস্ট দেখতেছিলাম যে এই লিস্টে একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার যে হিলিয়াম কিংবা নিয়ন কিংবা আর্গন এরা কিন্তু অনেক সিম্পল, এদের স্ট্রাকচারটা কিন্তু অনেক সিম্পল, যেহেতু ইলেকট্রন সংখ্যা অনেক কম কাজে এদের ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে মাত্র 2টা এবং একমাত্র শেল, নিয়নের ক্ষেত্রে হচ্ছে 10টা 2 এবং 8, আর্গনের ক্ষেত্রেও 2 8 এবং 8। কিন্তু ক্রিপ্টনে যখন চলে গেছে তখন কিন্তু 2 8 18 এবং 8। তো এই ক্রিপ্টনের তার মানে এই মাঝখানে কিন্তু একটা বিশাল শেল আছে যেখানে 18টা ইলেকট্রন আছে একটা শেলের মধ্যে। তো 8টার শেলের ইলেকট্রন আমরা মোটামুটি না হয় বুঝতে পারলাম, কিন্তু 18টা আসলে কিভাবে থাকে, 18টা ইলেকট্রনের শেলটা কিন্তু একটু ডিফিকাল্ট। তো এই 18টা যখন থাকে এই 18টা কিন্তু তখন এই 18টার মধ্যে এই শেলগুলোর মধ্যেও কিন্তু আমরা বিভিন্নভাবে আসলে বিভিন্ন সাব শেলের কথা ভাবতে পারি যে এই শেলগুলা ঠিক ওইভাবে থাকে না, তার মানে তাদের মধ্যেও এই যে 18টার সবার যে এনার্জি সেম, আমরা মোটামুটি বোরের পরমাণু মডেল থেকে জানি বা আমরা বলি যে একটা শেলের যতগুলো ইলেকট্রন আছে তাদের সবার এনার্জি বা তাদের শক্তি সেম, কিন্তু এই যে 18টা ইলেকট্রন তাদের সব ধরনের বিভিন্ন ধরনের তাদের মধ্যে শেলগুলোর মধ্যে আসলে এনার্জির ভেরিয়েন্ট থাকে। সেই ভেরিয়েন্ট গুলা থাকার কারণে সেই শেলগুলাতে দেখা যায় যে ইলেকট্রন গুলা ঠিক ওইভাবে স্টেবল থাকে না, দেখা যায় সেখান থেকে আসলে ইলেকট্রন অনেক সময় দিয়ে নিয়ে নিতে পারে বা হচ্ছে অন্য একটা মৌল নিয়ে নিতে পারে বা দিয়ে দিতে পারে। যেহেতু আসলে কানেক্টিভিটি ডিপেন্ড করে ইলেকট্রনের উপরে, যদি এই 8টা ইলেকট্রন দেওয়ার পরেও বা এই 8টা ইলেকট্রনের বাইরেও এখান থেকে ইলেকট্রন সে দেয়া নেয়া করে, তাহলে যে ঘটনাটা ঘটে তার মানে তার ইলেকট্রন হয়তো বা আগে হয়তো সে 2টা দিত, কিন্তু 18টার ভেতরে থাকার কারণে সে হয়তো এখন 2 এর বেশি ইলেকট্রন সে দিতে পারতেছে, হয়তো বা 4টা দিয়ে দিতে পারতেছে। তার মানে যদি 4টা ইলেকট্রন সে শেয়ার করতে বা দিতে পারে বা নিতে পারে তখন কিন্তু তার কানেক্টিভিটি নাম্বার হয়ে গেল 4। তার মানে আগের 2 আর এখন 18 থেকে হয়তো 1টা 2টা দিল, তাহলে তার আরো 2টা যোগ হয়ে গেল, তার কানেক্টিভিটি নাম্বার হয়ে গেল টোটাল 4টা। তো একইভাবে দেখা যায় যে যখন আরো বড় অ্যাটম হচ্ছে, আরো বড় শেলের দিকে যাচ্ছে, যে 2 8 আমরা জেননের ক্ষেত্রে যেমন দেখি 2 8 18 18 8। তো সেই ক্ষেত্রে যেহেতু 18টা ইলেকট্রন থাকে, যদি কোনো কারণে ভেতর থেকে ইলেকট্রন দিয়ে দিতে পারে তাহলে যেটা হয় যে তার কিন্তু ওই যে কানেক্টিভিটি নাম্বার আসলে অনেক সময় দেখা যায় যে চেঞ্জ হয়ে যায়, যে ঠিক একটা স্টেবল কানেক্টিভিটি নাম্বার শো করে না। যেমন একটা এক্সাম্পল আমরা এখানে পর্যায় সারণীতেই পাই যে আয়রনের ক্ষেত্রে, আয়রন বা লোহার ক্ষেত্রে আমরা খুবই সিম্পল ওয়ে, মানে আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে লোহার ঠিক সে কখনো সে ম্যাগনেটের মধ্যে এক ধরনের যোজ্যতা প্রদর্শন করে, সে যখন আয়রন দিয়ে কখনো সে 2 যোজনী প্রদর্শন করে, কখনো সে 3 যোজনী প্রদর্শন করে। তো আমি একটু আগে যেটা দেখালাম যে 2 8 18 8, তো এই যে এখানে যে গ্রুপটা আছে এদের সবার ভেতরই আসলে এই 18টা দেখা যায় সামহাউ ভেতরে থাকে। তো 18টা থাকার কারণে বা আরো 8টা থাকে, এদের মধ্যে আমরা একটু উপরের ক্লাসে যখন উঠবো তখন দেখবো যে আসলে ইলেকট্রনের বিন্যাসটা বিভিন্ন অরবিটালে বিভক্ত থাকে, সেখানে আসলে ডি অরবিটাল, এস অরবিটাল, বিভিন্ন ধরনের অরবিটাল থাকে। তো তখন আসলে আমরা এগুলা ভেঙে ভেঙে আরেকটু বলতে পারবো, বা হচ্ছে ওই 18টা ইলেকট্রন কিভাবে ভেঙে থাকে সেটা আমরা একটু পরিষ্কার করে বলতে পারবো। কিন্তু আমরা মোটামুটি এটা বুঝি যে যখন অনেকগুলো ইলেকট্রন থাকে তখন তাদের সবার স্টেট গুলো আসলে একভাবে থাকে না, বা সবগুলা ইলেকট্রনের এনার্জি সেম থাকে না বা শক্তি সেম থাকে না। তখন যেটা দেখা যায় যে সে আসলে ভেরিয়েশন শো করে, সে সব সময় যে তার একই ধরনের যোজ্যতা প্রদর্শন করবে। যেমন আয়রনের যোজনে আমরা জানি যে 2, কারণ আয়রনের টোটাল ইলেকট্রন থাকে 26টা, আমরা সেটা ভেঙে ভেঙে লিখতে পারি যে 2
8 10টা হয়ে গেল, আবার 8 18টা হয়ে গেল, তারপরে হচ্ছে যে 2 8 8 18টা হয়েছে, তারপরে হইলো আমরা যদি আরো 8টা লিখি, তারপরে টোটাল হয় হচ্ছে 26টা। তো এখন যেহেতু 2 8 2 8 8 এবং তারপরে যদি সে স্টেবল হইতে চায়, এখানে আসলে 18টা লাগে, কাজে এখানে কিন্তু এটা কিন্তু স্টেবল না, এখানে তার 18টা হইলে পরে সে হয়তো স্টেবল হইতো, বা এই 8টা যদি সে দিয়ে দিতে পারে তাহলে যে 2 8 8 হইতো সেটা হয়তো সে স্টেবল হইতো। কিন্তু এখানে যেটা ঘটনা ঘটে, যেহেতু ওই যে 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন আসলে এমন ভাবে থাকে, 8টা ইলেকট্রন সবার এনার্জি সেম না, এই এনার্জি সেম না হওয়ার কারণে দেখা যায় সে কখনো 2টা ইলেকট্রন দিয়ে স্টেবল হয়ে যায়, কখনো 3টা ইলেকট্রন দিয়ে সে স্টেবল হয়ে যায়, বা এইরকম বিভিন্ন ধরনের ইলেকট্রন দিয়ে সে স্টেবল হয়ে যায়। একই কথা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে প্রযোজ্য, এরকম ক্রোমিয়ামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কাজে এদের ক্ষেত্রে যেটা দেখা যায়, এরা আসলে বিভিন্ন ধরনের যোজ্যতা প্রদর্শন করে। যখন কারোর সাথে যখন সে হয়তো অক্সিজেনের সাথে রিয়েকশন করতেছে বা বিক্রিয়া করতেছে, যখন হয়তোবা সে কখনো 2 যোজ্যতা প্রদর্শন করছে, কিংবা যখন সে ক্লোরিনের সাথে যুক্ত হইতেছে সে হয়তোবা 3 যোজ্যতা প্রদর্শন করছে। তো ডিপেন্ড করে সে কার সাথে যুক্ত হচ্ছে এবং সে আসলে কিভাবে তার স্টেবল স্টেটে সে পৌঁছাইছে, তো এটার উপর সে ডিপেন্ড করে। তার মানে হচ্ছে আমরা মোটামুটি এইটুকু বুঝতে পারতেছি, যখন ইলেকট্রন সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে তখন আসলে এই যে 8টা ইলেকট্রন তারা সবাই একই ধরনের ইলেকট্রন স্টেটে আছে বা একই এনার্জি নিয়ে আছে, সেটা আসলে আমরা বলতে পারতেছি না। তো যেহেতু সেটা বলতে পারতেছি না, কাজে এখানে আসলে দেখা যায় যে এই ইলেকট্রন গুলা এক একটার এনার্জি একটু ডিফারেন্ট হয়। তো কেন হয়, কিভাবে হয়, এটা আসলে আমাদের যেহেতু এখন আমরা যে ক্লাসের জন্য আলোচনাটা করতেছি সেটা আউট অফ স্কোপ, আমরা সেখানে যাচ্ছি না, কিন্তু আমরা মোটামুটি এটা বুঝি যে এই 8টা ইলেকট্রন সবার স্টেটে সেম না, দ্যাটস ওয়াই তারা আসলে দেখা যায় বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের এনার্জি স্টেটের কারণে বিভিন্ন ধরনের ভ্যালেন্সি শো করে। তো এইটা মোটামুটি আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, যে আমরা দেখলাম যে কিভাবে আসলে বিভিন্ন ধরনের যৌগ তৈরি হচ্ছে বা বিভিন্ন ধরনের পর্যায় সারণী থেকে বিভিন্ন ধরনের স্টেট তৈরি হয়, বা বিভিন্ন ধরনের কানেক্টিভিটি নাম্বার, যেটাকে আমরা যোজনী বলতেছিলাম, সেই যোজনীগুলো প্রদর্শন করে। কাজে পর্যায় সারণীতে ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণীর একটা ভালো সম্পর্ক আছে, এবং পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাসের উপরই পর্যায় সারণীটা তৈরি করা বা পর্যায় সারণীর স্ট্রাকচারটা। সো আমরা এখান থেকে আসলে মোটামুটি তার কানেক্টিভিটি নাম্বার বা তার হচ্ছে যে যোজনী সম্পর্কে একটা আইডিয়া পাই, যে কার যোজনী আসলে কেমন হতে পারে। তো আমরা মোটামুটি এখান থেকে সামারি করতে পারি যে আমরা যেটা মৌলগুলোর ক্ষেত্রে বা মৌলগুলোর যোজনীর ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে গ্রুপ 1 যেটা আছে, খুবই স্বাভাবিকভাবে যেহেতু তার ইলেকট্রন থাকে একটা, তার লাস্ট শেলে বা একদম তার সর্বশেষ ইয়াতে যেহেতু একটা ইলেকট্রন থাকে, কাজে সে তার কানেক্টিভিটি নাম্বারও হচ্ছে 1। বেরিলিয়ামের যে গ্রুপটা আছে এই গ্রুপের ক্ষেত্রে তার 2টা থাকে ইলেকট্রন, কাজে তার কানেক্টিভিটি আসলে 2, তার মানে তার যোজনী হচ্ছে 2। তার মানে সে একবারে সে 2 জনের সাথে যুক্ত হতে পারে, 2টা পরমাণুর সাথে যুক্ত হতে পারে। একইভাবে বোরনের ক্ষেত্রে আমরা দেখছি তার কানেক্টিভিটি নাম্বার হয়ে যায় 3, কাজে যোজ্যতাও 3। কার্বনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার কানেক্টিভিটি নাম্বার হচ্ছে 4, সে 4 জনের সাথে যুক্ত হতে পারে। একই রকম ভাবে অক্সিজেনের ক্ষেত্রেও 2, ফ্লোরিনের ক্ষেত্রে 1, হিলিয়াম নিয়ন এরা আসলে অলরেডি স্থিতিশীল বা অলরেডি তারা আসলে যে স্টেবল স্টেটে চলে গেছে, তাদের কাজে তাদের আর যুক্ত হওয়ার প্রয়োজন নাই, তারা স্থির থাকে। তো মোটামুটি মৌলগুলোর যোজনী আসলে ডিপেন্ড করে তার ইলেকট্রনের উপর, তার আসলে স্ট্রাকচারটা কেমন দেখতে, তার ইলেকট্রনগুলো কিভাবে বিহেভ করতেছে তার উপরে। তো এবারে আমরা একটা চার্ট দেখব, যে অনেক সময় দেখা যায় যে কয়েকটা মৌল মিলে যখন সে যৌগ তৈরি হওয়ার চেষ্টা করে তখন সে আসলে ঠিক যৌগ হতে পারে না, সে একটা আয়ন একটা প্রোডাক্ট হয় বা একটা আয়নিক একটা প্রোডাক্ট হয়ে যায়। তো এই যে আয়নিক একটা কিছু সে হয়ে গেল, বা এটাকে আমরা বলি যে অনেক সময় রেডিক্যাল বলি, বা হচ্ছে এটাকে আমরা মূলক বলি। এই মূলক যখন সে হয়ে যায় তখন সে নিজেই দেখা যায় যে এই পুরো মূলকটা একটা মাত্র মৌলের মতো আচরণ করে এবং সে হচ্ছে যে অন্য মৌলের সাথে সে যুক্ত হয়। তো এমন একটা চার্ট আসলে আমরা যদি দেখি যে তাদের ক্ষেত্রে আসলে কি হয়, যেখানে আমরা একটা চার্ট দেখতেছি যে নেম অফ রেডিক্যাল, তাদের প্রতীকটা কেমন এবং তার সাথে ভ্যালেন্সিটা কেমন। যেমন অ্যামোনিয়াম NH4+, এখানে আসলে একটা নাইট্রোজেন তার সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, যেহেতু চার্জটা কম্পেনসেট করতে পারে নাই, নাইট্রোজেনের যদি 3টা হাইড্রোজেন যুক্ত হতো তাহলে নাইট্রোজেনের চার্জটা ঠিকঠাক মিলে যেত, কিন্তু যেহেতু 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে কাজে একটা প্রোটন বেড়ে গেছে, হাইড্রোজেনের একটা প্রোটন, কাজে টোটাল সিস্টেমের NH4 এ
একটা প্লাস বেড়ে গেছে। কাজেই আমি এখানে আমরা যেমন ক্লোরিনের ক্ষেত্রে দেখতাম তার একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, ফ্লোরিনের ক্ষেত্রে দেখতাম একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, এখানে আমরা দেখতেছি যে NH4 যে প্লাস আছে, এই NH4 প্লাসে যদি একটা ইলেকট্রন কোনোভাবে আসতে পারে তাহলে কিন্তু সে আসলে একটা স্টেবল স্টেট হয়ে যায়। তার মানে তার ইলেকট্রনের জন্য তার কানেক্টিভিটি কিন্তু একটা, মানে একটা ইলেকট্রন। কাজে আমরা এখানেও বলতে পারি যে অ্যামোনিয়ামের সাথে যদি ক্লোরাইড একটা আসে বা একটা ক্লোরিনের একটা আয়ন আসে, তাহলে এখানে অ্যামোনিয়াম একটা স্টেবল স্টেট হয়ে যাবে। কাজে অ্যামোনিয়ামের কিন্তু কানেক্টিভিটি একটা, তার মানে অ্যামোনিয়াম একবারে একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, বা ফ্লোরিন আসলে যদি স্টেবল হওয়া পসিবল, ফ্লোরিন যুক্ত হওয়া সম্ভব স্টেবল হলে, বা এরকম এক এক যোজ্যতার হলে একটা, বা যদি এরকম দুই যোজ্যতার কেউ আসে তাহলে হচ্ছে সে তার দুইটার সাথে যুক্ত হবে, কিন্তু একবারে সে একটার সাথে যুক্ত হতে পারবে। কাজে তার এখানে ভ্যালেন্সি বা তার যোজনী হচ্ছে এক। এইভাবে নাইট্রেটের ক্ষেত্রে কি কথা প্রযোজ্য, এখানে একটা মাইনাস NO3 মাইনাস, এটা হচ্ছে নাইট্রেটের সংকেত। কাজে NO3 মাইনাস যেহেতু একটা মাত্র মাইনাস, একটা মাত্র নেগেটিভ চার্জ, কাজেই সে হচ্ছে এই একটা মাত্র ইলেকট্রনকে সে দিয়ে দিয়ে সে কিন্তু আরেকটা পরমাণুর সাথে কিংবা আরেকটা আয়নের সাথে কিংবা আরেকটা রেডিকেলের সাথে যুক্ত হতে পারবে। কাজে এখানে হচ্ছে তার যে কানেক্টিভিটি নাম্বার সেটাও কিন্তু এক, কাজে তার ভ্যালেন্সি এক। একইভাবে নাইট্রাইটের ক্ষেত্রে প্রয়োজন, নাইট্রাইটের যোজনী হচ্ছে এক, কারণ তার সংকেত NO2 মাইনাস সিঙ্গেল মাইনাস, বাইসালফেট একটা আয়ন HSO4 সিঙ্গেল মাইনাস, বাইসালফাইট HSO3 সিঙ্গেল মাইনাস, তারপরে বাইকার্বনেট OH মাইনাস, এরা সবাই আসলে একটা মাত্র ইলেকট্রন তারা হয় নেয় বা একটা ইলেকট্রনকে তারা শেয়ার করে, এই জন্য তাদের সবার ভ্যালেন্সি হচ্ছে এক। আবার যদি সালফেট হয় তাহলে তাদের যোজনী হচ্ছে 2, কারণ সালফেটের সংকেত হচ্ছে SO4 2 মাইনাস, তার মানে একটা সালফেটে দুইটা ইলেকট্রন এক্সট্রা থাকে, যে দুইটা ইলেকট্রন দিয়ে তারা হয়তো বা সোডিয়ামের সাথে যুক্ত হতে পারে, বা সালফাইট হইলে তারও 2 মাইনাস, সেও হয়তো বা তার সেই দুইটা ইলেকট্রন দিয়ে সে যুক্ত হতে পারে। কার্বনেটের ক্ষেত্রেও 2, তারপরে ডাইক্রোমেটের ক্ষেত্রেও 2, ফসফেটের ক্ষেত্রেও এখানে হচ্ছে তার যোজনী, আচ্ছা এটা আসলে 2 না, এটা আসলে 3 হবে, ফসফেটের যোজনী হচ্ছে 3। ওকে, তো আমরা মোটামুটি যেটা দেখছি যে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তাদের সবাই হচ্ছে বিভিন্নভাবে একজন আরেকজনের সাথে যুক্ত হতে চায়, এবং যুক্ত হওয়ার মূল কারণ হচ্ছে কেউই আসলে স্থির না, সবাই একটা স্টেবল স্টেটে যেতে চায়। এবং আমাদের প্রশ্ন ছিল যে স্টেবল স্টেট বলতে আমরা আসলে কি বুঝি, আমরা কখন আসলে বুঝবো যে একটা পরমাণু স্টেবল হয়ে গেছে। সেটার জন্য আমরা একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম যে যেমন যদি একটা সিঙ্গেল শেল থাকে এবং সেখানে দুইটা ইলেকট্রন থাকে তাহলে তার ক্যাপাসিটি ফুল হয়ে যায় এবং সে নতুন ধরনের ইলেকট্রন নিতে পারে না বা দিতে পারে না, সেটাই তার স্টেবল স্টেট, এবং সে আসলে একটা স্থিতিশীলতায় পৌঁছায়। তারপরে যখন সেকেন্ড শেল চলে আসে তখন সেখানে 8টা ইলেকট্রন চলে আসলে তার স্টেবল স্টেট হয়ে যায়, এবং আরেকটা যদি শেল হয়, থার্ড শেল হয়, সেখানেও 8টা আসলে হয়ে যায়, আরেকটা আসলে 18টা হইলে হয়। তো এইভাবে বিভিন্ন ধরনের ইলেকট্রনের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে যে সে আসলে তার কয়টার সাথে কানেক্ট হবে বা তার কানেক্টিভিটিটা কেমন হবে। তো এর উপর ডিপেন্ড করে বিভিন্ন ভাবে মৌলগুলো কানেক্ট হয় বা হচ্ছে আরেকটা মৌলের সাথে আরেকটা মূলকের সাথে সে হচ্ছে যুক্ত হয়। তো এইভাবে হচ্ছে তাদের কানেক্টিভিটি একটা নাম্বার থাকে যেটাকে আমরা যোজনী বলি বা তার একটা তার ভ্যালেন্সি বলি। তো এখন আমরা একটু দেখি যে এই ভ্যালেন্সি দিয়ে কিভাবে আসলে একটা মৌলের একটা যৌগের সংকেত আমরা লিখি। তো আমরা মোটামুটি এখন জানি যে সোডিয়াম যদি আমরা লিখি, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, এটা আমরা জানি। আমি জাস্ট একটা ব্র্যাকেটের মধ্যে তার যোজনীটা লিখে রাখতেছি 1। তো এবার আমরা একটা র্যান্ডম পর্যায় সারণী থেকে আমরা র্যান্ডম একটা পরমাণু চিন্তা করি। যেমন আমরা ধরি কি হইতে পারে, ধরা যাক একটা র্যান্ডম হচ্ছে এখানে নাইট্রোজেন আমরা একদম র্যান্ডম ধরলাম। আমি ক্লোরিন ফ্লোরিন ধরি না, কারণ ক্লোরিন ফ্লোরিন অলরেডি আমরা আলোচনা করেছি, এবং ফ্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন ফ্লোরিনের ক্লোরিন ফ্লোরিনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে
আমার এখানে একটু ইকো হচ্ছে। ওকে, আচ্ছা। তো ক্লোরিন এবং ফ্লোরিনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা ক্লোরিন ফ্লোরিনের ক্ষেত্রে আমরা জানি যে তার যোজনী হচ্ছে এক, কাজে সে হচ্ছে এখানে যুক্ত হয়ে যেতে পারবে। কিন্তু যদি নাইট্রোজেন হয় তাহলে আসলে জিনিসটা কেমন হয়, আমরা এই জিনিসটা একটু দেখি যে নাইট্রোজেন যদি হতো তাহলে কেমন হতো। আমরা জানি নাইট্রোজেন যোজনী হচ্ছে 3, তার মানে নাইট্রোজেন তার কানেক্টিভিটি 3, কারণ তার ইলেকট্রন বিন্যাসে ছিল 2 আর ছিল 5, কাজে তার 3টা ইলেকট্রনের ঘাটতি ছিল তার ওই নিষ্ক্রিয় গ্যাসের বা হচ্ছে স্টেবল স্টেটে পৌঁছাইতে। সো এখানে হচ্ছে নাইট্রোজেনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। তো যেহেতু নাইট্রোজেনের যোজনী এখানে 3, তো এখন নাইট্রোজেনের সাথে সোডিয়াম কি যুক্ত হতে পারবে কিনা বা হলেও সেই জিনিসটা কেমন হবে, এটা সাথে এই যোজনী থেকে আমরা বের করে ফেলতে পারি। যেহেতু সোডিয়াম এক, আমরা জানি সোডিয়াম তার একটাই আসলে কানেক্টিভিটি লাইন, সে একটা যার সাথে যুক্ত হোক সে একটার সাথে যুক্ত হতে পারবে। যদি নাইট্রোজেন হয় তাহলে একটা নাইট্রোজেনের সাথে সে যুক্ত হতে পারবে। তার মানে এই যে সোডিয়াম, সে একবার যখন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে গেল তার কিন্তু সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন আর তার পক্ষে অন্য কারোর সাথে যুক্ত হওয়া সম্ভব না। কিন্তু এই যে নাইট্রোজেন, সে একটা সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে, তার একটা ইলেকট্রন অলরেডি শেয়ার হয়ে গেছে, তার মানে তার একটা ইলেকট্রন সে নিয়ে নিতে পারছে। তার মানে 3টা যে ইলেকট্রনের ঘাটতি ছিল, একটা ঘাটতি পূরণ হয়েছে, কিন্তু আরো 2টা ইলেকট্রন আছে। তার মানে যদি আরো 2টা সোডিয়ামকে আমরা এখানে দিয়ে দিতে পারি তাহলেই কিন্তু জিনিসটা হয়ে যায়, এবং তখন তার স্ট্রাকচারটা হয়ে যায় এরকম। তার মানে আমরা এটাকে একবারে লিখতে পারি Na, এবং Na কয়টা আছে, Na আছে হচ্ছে 3টা, এই জন্য সাবস্ক্রিপ্টে 3 লিখলাম, আর নাইট্রোজেন আছে একটা, কাজেই এখানে লিখলাম N। যে সোডিয়াম নাইট্রাইড বলতে যদি কিছু থাকে, কোনো যৌগ থাকে, তাহলে তার সংকেত হবে এরকম যে Na3 আর একটা হচ্ছে N। কাজে আমরা হচ্ছে যে আমরা বেসটা এইভাবে তৈরি করি যে আমরা প্রথমে চিন্তা করি যে কেন আসলে এখানে 3, নাইট্রোজেনের যোজনী কেন 3, এটা আমাদের মনে রাখারও প্রয়োজন নাই। আমরা জাস্ট চিন্তা করবো নাইট্রোজেন ইলেকট্রন কয়টা আছে, তো ইলেকট্রনের উপর বেস করে আসলে তার কানেক্টিভিটি নাম্বারটা তৈরি হয়, এবং সেই কানেক্টিভিটি নাম্বারকে আমরা বলতেছি তার যোজনী। এবং যেহেতু 3, কাজে তার কানেক্টিভিটি নাম্বার হচ্ছে 3, এবং এখান থেকে আমরা একটা নাইট্রোজেন 3 জনের সাথে সে যুক্ত হতে পারবে, কারণ তার কানেক্টিভিটি নাম্বার তৈরি হয়েছে 3। এবং এখানে হচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি তার কানেক্টিভিটি নাম্বার হচ্ছে 1, কারণ তার ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছিলাম যে 2 8 1, কাজে তার শেষ শেলে মাত্র একটা ইলেকট্রন, কাজে সে একটা ইলেকট্রন দিয়ে একটাই কানেক্টিভিটি লাইন তৈরি করে, কাজে এখানে সোডিয়াম নাইট্রেট ভাবে তৈরি হয়েছে। তো আমরা এইভাবে মোটামুটি বের করে ফেলতে পারি যে ঠিক কিভাবে যৌগগুলো তৈরি করে তার যোজনী দিয়ে। তো আমরা মোটামুটি এই আলোচনাগুলোতে যেটা দেখেছি যে কিভাবে আসলে যৌগগুলো, মৌলগুলো তাদের যোজনী ব্যবহার করে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে। তো আমি আসলে আমাদের আজকে আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে আমি একটা ছোট্ট প্রবলেম দিব। এই প্রবলেমটা হচ্ছে যে হয়তো অনেকেই এটার সাথে পরিচিত, এই প্রবলেমটার সাথে, তারপর আমি আরেকবার দিচ্ছি যে আমি এক্সপেক্ট করব যে যারা এই ভিডিওটা দেখছো বা দেখতেছো তারা হচ্ছে যে এটা কমেন্টে তোমাদের উত্তরটা লিখে দিবা। যদিও আমাদের সেশনটা আজকে শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের কি উত্তরটা হয় সেটা লিখে দিবা। যে এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে, প্রবলেমটা এরকম যে এটা একটা যৌগ যার প্রত্যেকটা অণুতে ইলেকট্রন আছে হচ্ছে 10টা। তার মানে হচ্ছে যে একটা যৌগ, আমরা জানি যে যৌগ তৈরি হয়, মানে যৌগ মানেই হচ্ছে অণু, এবং অনেকগুলা অণু মিলে যৌগ তৈরি হয়। বা যদি আমরা বলি যে হাইড্রোজেন যৌগ, তার মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুগুলো মিলে একটা হাইড্রোজেন যৌগ তৈরি হয়। তো এই হাইড্রোজেন অণুতে বা হচ্ছে যে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, সেটা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতেছি, যদি এক্স একটা অণু হয়, সেই এক্স অণুতে টোটাল ইলেকট্রন আছে হচ্ছে 10টা। তো এখন বলতে হবে যে এখানে একটা ক্লু দেওয়া আছে, এটা হচ্ছে যে এই যৌগতে একটা মৌলের যোজনী হচ্ছে 3। এখন বের করতে হবে এই যৌগের আণবিক ভর কেমন হতে পারে। তো এটা আসলে সিস্টেমেটিক্যালি আগাতে হবে, এবং খুব সিম্পল কনসেপ্ট দিয়ে বা খুব সিম্পল চিন্তা থেকে বের করে ফেলা যায়। যদিও মনে হচ্ছে যে এখানে আসলে ইলেকট্রন নাম্বার, আরেকদিকে বলা হচ্ছে যোজনী, আরেকদিকে বলা হচ্ছে আণবিক ভর, তিনটা মানে কোরিলেশনটা কেমন, কিন্তু আসলে আনসারটা খুবই সিম্পল, কিন্তু এখানে একটু মাথা খাটিয়ে চিন্তা করতে হবে। তো এই প্রবলেমটা আসলে তোমাদের সবার জন্য থাকলো, যারা আসলে ভিডিওটা দেখতেছো। তো তোমরা হচ্ছে কমেন্টে এটার উত্তরটা লিখে দিবা, তারপরে হচ্ছে আমরা
কমেন্টের উত্তরটা তোমাদের কাছ থেকে দেখতে চাই। তো আমরা মোটামুটি আজকে প্রায় শেষের দিকে চলে এসেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা কমেন্টটা মনে হয় একটু চেক করতে পারি যে কমেন্ট সেকশনে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমার ধারণা যে আমাদের যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা মনে হয় যে এই সেশনটা আজকে এখানে এসে শেষ করতে পারি। তো আমরা যদি আরেকবার একটা জাস্ট ছোট্ট করে একটা রিভিউ করি তাহলে আমরা আজকে মোটামুটি যে আলোচনায় দেখলাম যে পর্যায় সারণী থেকে আমরা শুরু করছিলাম। আমরা বুঝতেছিলাম যে পর্যায় সারণী হচ্ছে যে অনেকটা পদার্থের বর্ণমালার মতো, যে পুরো ইউনিভার্সের যত রকমের পদার্থ আছে এটা আমাদের মতো কোনো জীব হতে পারে, প্রাণী হতে পারে, কিংবা কোনো অজৈব পদার্থ হতে পারে। এই হোল ইউনিভার্সের যত রকমের পদার্থ আছে তাদের সবাই আসলে পর্যায় সারণীর 118টা মৌল দিয়েই তৈরি, এদের কোনো না কোনোটা দিয়ে তৈরি। এবং এই এক একটা মৌলের জন্য ঠিক এক একটা তাদের পজিশন এবং সেই এক একটা ব্লকে তাদের সেই পজিশনগুলো ডিফাইন করা, এবং একটা মৌল সে কিভাবে আরেকজনের সাথে যুক্ত হবে তা সেটা ডিপেন্ড করে তার ইলেকট্রনগুলা তার মধ্যে আসলে কিভাবে আছে। আমরা দেখেছি যে কিছু কিছু মৌল আছে সে আসলে জন্ম থেকেই আসলে সে একটা স্টেবল স্টেট নিয়ে জন্মাইছে, যেমন হিলিয়াম, যেমন নিয়ন, যেমন আর্গন, যেমন ক্রিপ্টন বা জেনন বা এরা। তো এরা সবাই আসলে এমন একটা ইলেকট্রন বিন্যাসটা এমন যে এরা আসলে শুরু থেকেই নিষ্ক্রিয়, কাজে এদের কোনো ধরনের রিয়েক্টিভিটি এরা আসলে শো করে না। তো আর অন্য যে মৌলগুলো আছে তারা আসলে চায় এই ইলেকট্রন বিন্যাসে চলে যেতে, এই ইলেকট্রন বিন্যাস অ্যাচিভ করতে। তো যখন তারা এই ইলেকট্রন বিন্যাস অ্যাচিভ করার চেষ্টা করে তখনই আসলে বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়। তো আমরা একটু অন্যভাবে দেখেছি যে গ্রুপ 1 যেটা আমরা দেখছি যে আমরা সবাই জানি সেটার যোজনী হচ্ছে 1, কিন্তু সেটা আসলে কেন 1 সেটা আসলে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে বোঝার চেষ্টা করেছি। যে ইলেকট্রন বিন্যাসে আমরা দেখেছি আসলে সে আসলে স্টেবল হইতে গেলে তার একটা ইলেকট্রনই তার মানে সম্পদ, বা একটা ইলেকট্রনই তার সম্পদ। তো এই একটা ইলেকট্রন দিয়ে সে আসলে তার কানেক্টিভিটিটা শো করে। কাজে আমি যদি যোজনীকে কানেক্টিভিটি নাম্বার হিসেবে বলি বা কম্বিনেশন নাম্বার হিসেবে বলি তাহলে সে কয়টা মৌলের সাথে যুক্ত হবে সেটা তার লাস্ট শেলের কয়টা ইলেকট্রন আছে তার উপরে ডিপেন্ড করে। তারপরে আমরা যদি যখন অক্সিজেনের ক্ষেত্রে দেখছি, অক্সিজেনের ক্ষেত্রে লাস্ট শেল ইলেকট্রন ছিল 6টা, কাজেই তার নিষ্ক্রিয় হতে গেলে তার ইলেকট্রন লাগতো 2টা। কাজেই হচ্ছে যে সে এই 2টা ইলেকট্রনই কিন্তু তার খুবই ক্রুশাল, এই 2টা ইলেকট্রনের চাহিদাটাই তার কিন্তু খুবই ক্রুশাল অন্য একটা অ্যাটমের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে। কাজে সে কয়টার সাথে সর্বোচ্চ কয়টা অ্যাটমের সাথে যুক্ত হতে পারবে সেটা কিন্তু ডিপেন্ড করে তাদের সেই কানেক্টিভিটি নাম্বারের উপর বা যোজনের উপরে, বা যেটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে 2। আবার আমরা এটাও দেখলাম যে কয়েকটা এক্সাম্পল দিয়ে যে ঠিক কিভাবে তারা আসলে যুক্ত হয়, বা আমরা পর্যায় সারণীতে এমন একটা ব্লকও পেয়েছি যেখানে আসলে সবাই যে সবসময় একই একটা সিঙ্গেল যোজ্যতা বা ভ্যালেন্সি প্রদর্শন করবে তাও না। অনেক সময় দেখা যায় যেহেতু অনেকগুলো ইলেকট্রন থাকলে পরে তাদের মধ্যকার এনার্জি সবসময় সেম হয় না, সেজন্য হচ্ছে তাদের বিভিন্ন ধরনের এনার্জির স্প্লিটিং হয়ে যায়। সেই স্প্লিট হওয়ার কারণে তাদের মধ্যে ইলেকট্রন হয়তো বা আমরা প্রেডিক্ট করে রাখছি তার লাস্ট যে শেল, সেই লাস্ট শেলের বাইরেও অন্য শেল থেকেও ইলেকট্রন চলে যেতে পারে বা চলে আসতে পারে বা শেয়ারিং এ পার্টিসিপেট করতে পারে। তখন দেখা যায় যে তার যোজনী আসলে ঠিক ওই লাস্ট শেলের উপর ডিপেন্ড করে না, তার ইন্টারনাল একটা শেলের উপর ডিপেন্ড করে। তখন দেখা যায় তার যোজনী আসলে বিভিন্ন নাম্বার হয়, কখনো 2, কখনো 4, কখনো 6 এরকম হয়। যেমন আমরা আয়রনের ক্ষেত্রে জানি তার একটা যোজনী হচ্ছে 2, আরেকটা যোজনী হচ্ছে 3। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা জানি তার যোজনী কখনো 2, কখনো 7, কখনো 6 এরকম। তো এই মোটামুটি আমরা দেখেছি যে বিভিন্ন মূলকও থাকে, যৌগমূলক বা যেগুলোকে আমরা বলি যে রেডিকেল, সেই রেডিকেল গুলো আসলে বিভিন্ন ভাবে যেহেতু তাদের আয়ন থাকে সেই আয়নের মাধ্যমে তারা আসলে যুক্ত হওয়ার চেষ্টা করে যে অন্য কোনো আয়নের সাথে বা অন্য কোনো যৌগমূলকের সাথে। তো আমরা মোটামুটি আজকে খুবই খুবই ইনিশিয়াল পর্যায়ে ছিলাম, যে আমরা শুধুমাত্র দেখার চেষ্টা করেছি যে যৌগগুলা কিভাবে তৈরি হয় বা মৌলগুলো কিভাবে তৈরি হয় এবং সেখানে যোজনী বা কানেক্টিভিটি নাম্বারের ভূমিকা আসলে কতটুকু। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতেছি। তো আমরা হয়তো বা নেক্সট কোনো একটা সেশনে সেখানে আমরা আরেকটু ডেপথ আলোচনা করব বা আরেকটু ভেতরে গিয়ে ঢুকে দেখার চেষ্টা করব
যে কিভাবে আসলে যৌগগুলো তৈরি হয় বা একটা রাসায়নিক বিক্রিয়া ঠিক কিভাবে হয়, বা কেনই বা রাসায়নিক বিক্রিয়াগুলো এক একটা সময় এক এক রকম হয়, বা সেখানে কি আসলে কোনো ধরনের কোরিলেশন বা কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। তো সেগুলো আসলে আমরা বের করার চেষ্টা করব। তো আমরা আজকের এখানেই মোটামুটি শেষ করতেছি। আমরা নেক্সট আমাদের যে ক্লাস হবে বা আমরা নেক্সট যে সেশনগুলো করব, আমি আবারও বলতেছি যে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ম্যাসনের নতুন একটা প্রোগ্রাম শুরু হয়েছে। এটা হচ্ছে যে অনলাইনে ম্যাসন সায়েন্স ফর স্কুল। আমাদের আমরা স্কুল লেভেলে আমাদের, যেহেতু এখন স্কুলগুলো সবগুলো স্কুলই বন্ধ, আমরা বিভিন্ন স্কুলে তোমরা হয়তো অনেকেই ক্লাস করতেছো বা হচ্ছে লাইভ ক্লাসগুলো করতেছো, খুবই ভালো। সেক্ষেত্রে খুবই ভালো। তো আমরা এখানে ম্যাসন থেকে যেটা চেষ্টা করব যে তোমাদের সায়েন্স বা ম্যাথমেটিক্সের যে কনসেপ্টগুলো যেগুলো আছে তোমাদের পাঠ্যসূচির মধ্যে, সেই কনসেপ্টগুলোকে আরেকটু ক্লিয়ার করতে বা আরেকটু হচ্ছে যে পরিষ্কার করতে, এবং যাতে তোমাদের কনসেপ্টের দিক থেকে তোমরা আরেকটু বেটার হতে পারো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটিতে যারা অংশগ্রহণ করেছো তাদের সবাইকে। তো আমরা নেক্সট ক্লাসের জন্য তোমরা আমাদের যে ফেসবুক পেজটা আছে ম্যাসনের, সেখানে ফলো করতে পারো। সেই ফেসবুক পেজে আসলে নেক্সট ক্লাসের কবে হবে, কখন হবে, সেই টাইমটা জানিয়ে দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ। আমরা লাইভটা এখানেই শেষ করতেছি।